আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে সিম্পলি যেটা দেখবো আসলে যে গত ক্লাসগুলোতে আমরা কিভাবে এসটিএমএল ইউজ করে একটা ওয়েব পেজ স্ট্রাকচার তৈরি করা যায় ওটা দেখছিলাম, এবং স্ট্রাকচার তৈরি করার পরে সিএসএস ইউজ করে কিভাবে ওটাকে আরো বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে একটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করা বা কাঠামো তৈরি করা। তাহলে একটা ওয়েব পেজের কাঠামো বলতে বোঝাচ্ছি যে ওয়েব পেজের আসলে কোন অংশে কি থাকবে এটাকে বলে দেওয়াকে আমরা বলি এসটিএমএল এর স্ট্রাকচার তৈরি করা। ধরেন এখানে একটা পেজ দেখতে পাচ্ছেন আপনারা, এখন যদি খেয়াল করেন স্ক্রিনে জুমের একটা পেজ দেখতে পাচ্ছি, এবং এই উপরের দিকে যদি একটু খেয়াল করি, আমি যদি একটু হাইলাইট করি এখানে, এই পাশে এই যে এখানে একটা লোগো দেখা যাচ্ছে, একদম লেফট সাইডের উপরের কর্নারে লোগো দেখা যাচ্ছে, লেখা আছে বিডি রেন। এটা একটা লোগো। এরপরে এইখানে দেখেন বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক, এটা লেখা আছে মাঝখানে, এবং এই পাশে দুইটা লিঙ্ক দেওয়া আছে, জয়েন এ মিটিং অ্যাজ ওয়েল অ্যাজ হোস্ট এ মিটিং। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে নর্মালি আমরা ওয়েব পেজের রেসপেক্টে হেডার বলি, হেডার বা উপরের অংশ, হেডিং অংশ। তাহলে ওয়েব পেজ বলতে আসলে আমরা বুঝাই যে এখানে আসলে কিছু কন্টেইন যেটা আমরা ইন্টারনেটের থ্রুতে দেখতে পাই, এটাই তো একটা ওয়েব পেজ, তাই তো? তাহলে এই ওয়েব পেজের এই অংশটাকে আমরা বলি হেডার। হেডারে বেসিক্যালি কি থাকে, একটা লোগো থাকতে পারে, যেমন এখানে লোগো দেওয়া আছে বিডি রেনের, একটা টাইটেল দেওয়া আছে, এরপরে এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে। এখন এটা সবগুলো ওয়েবসাইটে যে একই রকম হবে এরকম না, ডিফারেন্ট ওয়েবসাইটে ডিফারেন্ট ভাবে থাকতে পারে আসলে হেডারটা। আমরা যদি ডিফারেন্ট আরেকটা ওয়েবসাইটে ঢুকি এখান থেকে, ধরেন আমি এখান থেকে হয়তো প্রথম আলো এই ওয়েবসাইটে ঢুকলাম, এটার ক্ষেত্রে দেখবো যে এটা হেডারটা আবার ডিফারেন্ট। এটার হেডারটা কিরকম একটু দেখেন, এখানে আমাদের এই প্রথম আলো লেখা আছে একদম লেফট সাইডের কর্নার, এটা আগের মতোই লোগো। লোগোর পরে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিছু অপশন দেওয়া আছে, সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, এইগুলো হচ্ছে তার ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক। যে আমি যদি এই পার্টিকুলার লিঙ্কে ক্লিক করি তখন আমাকে এই রিলেটেড ইনফরমেশন গুলোকে আমাকে শো করবে। তাহলে এখানে এই যে প্রথম আলো লেখা এবং নিচের দিকে লিঙ্ক লেখা এবং উপরে আরো কিছু নিউজ দেওয়া আছে, এই অংশটা হচ্ছে হেডার। মানে প্রত্যেকটা ওয়েবসাইটেরই আসলে কিছু কমন স্ট্রাকচার ফলো করে, যে একটা হেডার থাকে যেখানে কিছু হেডিং ইনফরমেশন থাকে, এরপরে হয়তো একটা আহ মানে হিরো সেকশন থাকে। হিরো সেকশন বলতে যেখানে একটা ছবি থাকে বা একটা স্লাইডার থাকে যেখানে কিছু ইমেজ একটার পর একটা আমাকে শো করে। এরপর হয়তো কিছু মেইন সেকশনের ভিতরে কিছু নিউজ থাকে, যেমন এখানে প্রথম আলোর ক্ষেত্রে দেখেন কিছু নিউজ দেওয়া আছে, এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে, এটা একটা পার্ট, এরপরে এটা মাঝখানে এটা একটা পার্ট, এই ডান দিকে একটা পার্ট, এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে যেখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা হেডিং দেওয়া আছে, একটা ইমেজ দেওয়া আছে, কিছু টেক্সট লেখা আছে। একইভাবে আরো বাকি নিচে এগুলো একই একই জিনিস একই রকম ভাবে ডিফাইন করে। এখানে একটা অ্যাড দেওয়া আছে ধরেন, এরকম নিচে আস্তে আস্তে দেখবেন এখানে কিছু ভিডিও দেওয়া থাকতে পারে। একদম নিচে যদি আসি, আমাদের পেজের লাস্টে চলে আসি, একেবারে শেষে যদি আসি, দেখবেন যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে প্রথম আলোর ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক আবার দেওয়া আছে, এবং নিচের দিকে কপিরাইট ইনফরমেশন দেওয়া আছে, কিছু শেয়ারিং অপশন দেওয়া আছে, ফেসবুক, টুইটার, ডিফারেন্ট অপশন গুলো দেওয়া আছে। তাহলে এই অংশটাকে নর্মালি আমরা বলি ফুটার। তাহলে একেবারে টপ অংশটাকে বলি হেডার, আর একেবারে বটম অংশটাকে বলি ফুটার। তাহলে এই দুইটা অলমোস্ট সবগুলো ওয়েবসাইটই থাকবে, যতগুলো ওয়েবসাইট আপনি দেখেন না কেন ইন্টারনেট ইউজ করে, সবগুলাই দেখবেন যে একটা হেডিং থাকবে বেসিক, একটা ফুটার থাকবে। তার হেডার অংশে আমাদের বেসিকলি কি থাকে, একটা লোগো থাকে, কিছু মেনু থাকে, কিছু বাটনও থাকতে পারে। তাহলে এটা ওয়েবসাইট টু ওয়েবসাইট ভেরি করে, বাট অলমোস্ট সবগুলো ওয়েবসাইটই এই জিনিসগুলো কমন থাকবেই। আর ভিতরের দিকে তার ওয়েবসাইটের কন্টেন্ট অনুসারে হয়তো আমাদের কিছু ইমেজ থাকতে পারে, কিছু ভিডিও থাকতে পারে, কিছু টেক্সট থাকতে পারে, কিছু হেডিং থাকতে পারে। এইগুলোই আসলে একটা ওয়েবসাইটের কন্টেন্ট। এখন যখন আমাকে একটা ওয়েবসাইট বানাইতে বলা হবে, তখন ওয়েবসাইট আমরা বানানোর জন্য প্রথমেই কি করবো, একটা লেআউট তৈরি করে নিবো যে আমার ওয়েবসাইট আসলে দেখতে কেমন হবে, আমার ওয়েবসাইটে কি কি জিনিস রাখবো। এখন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন, যে আমরা একটা ক্লায়েন্ট আমাকে একটা ওয়েবসাইট বানাইতে দিল, এখন সে কিন্তু আপনাকে একটা লেআউট বলে দিবে হয়তো যে আমাকে এরকম লেআউটে একটা ওয়েবসাইট বানাই দেন, যেখানে হেডিং এই জিনিসগুলো থাকবে, এখানে আমার লোগো থাকবে, এখানে আমার ইনফরমেশন থাকবে, দেন ভিতরে আমরা এই ধরনের কন্টেন্ট দিতে চাই, নিচের দিকে হয়তো আমার ফোন নাম্বার, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো থাকবে। তার মানে আমি যার জন্য ওয়েবসাইট তৈরি করব, যে এই ক্লায়েন্টের জন্য, সেই ক্লায়েন্ট কিন্তু আমাকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিবে, ওটার উপর বেস করেই তৈরি করবো আমি। এমন এমন না যে আমি একদম নিচে থেকে একটা কিছু বানাই দিলাম সেটাকে অ্যাকসেপ্ট করবে, এরকম না। অবশ্যই সে কি করবে, তাই সে যে ফিল্ডের ক্লায়েন্ট, তাহলে মানে ক্লায়েন্টের তো একটা পার্টিকুলার বিজনেস আছে, ওয়েবসাইটটা বানাবে কেন, হয়তো সে নিজের পার্সোনাল জন্য বানাবে, নিজেকে প্রমোট করার জন্য, অথবা তার কোনো বিজনেসকে প্রমোট করার জন্য ওয়েবসাইটটা বানাবে। এখন সে যদি ধরেন একটা এনজিও হয় বা একটা ব্যাংক হয় বা একটা অফিস রিলেটেড ইনফরমেশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই রিলেটেড তো ওই রিলেটেড আরো তো অনেক অফিস আছে যারা ওই সিমিলার ওইতে কাজ করে।
বা একটা ব্যাংক চিন্তা করেন, ওই ব্যাংক তো আরো অনেক ব্যাংক আছে যারা একইভাবে কাজ করে। তাহলে আমি যদি একটা ওয়েবসাইট আমাকে ব্যাংকের জন্য বানাইতে বলা হয়, তাহলে আমি কি করতে পারি, যে ওই রিলেটেড আরো যতগুলো ব্যাংক আছে তাদের যাদের ওয়েবসাইট আছে সেগুলোকে দেখতে পারি যে ওরা আসলে কিভাবে বানাইছে, ওদের আসলে কি কি ফাংশন দিয়েছে। দেন ওইগুলো আমি আমার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারি যে আমি এরকম একটা ওয়েবসাইট বানাইতে চাই, তোমার এটা ঠিক আছে কিনা। সে হয়তো তখন ওখানে সাজেশন দিল কিছু, যে এখানে এরকম চেঞ্জ করতে হবে, এটা এখানে দিবেন, এটা এখানে দিবেন। তার মানে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব, আমাকে কিন্তু প্রথমে ক্লায়েন্টের সাথে বসে একটা লেআউট ফাইনালাইজ করতে হবে যে আমি আসলে কোন লেআউটটা বানাইতে চাই বা কিরকম লেআউটটা আমরা বানাবো। তাহলে এটা আমাদের প্রথম কাজ। দেন ওই লেআউটটা যখন ফাইনাল হয়ে যাবে, তখন ওই লেআউটটাকে আমরা কি করবো, HTML দিয়ে লেআউটটাকে বানাবো। কেননা ফাইনাল করার আগে বানাবো না, কেননা ক্লায়েন্ট তো চেঞ্জ করতেই বলতে পারে। আর চেঞ্জ করতে বললে আমরা হয়তো একটা সিম্পল লেআউট বানাই ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্ট যদি কোনো সাজেশন দেয় সেই অনুসারে আবার ওটাকে মডিফাই করেও দিতে পারি। তাহলে বেসিকলি হচ্ছে কি যে আমরা প্রথমেই কম্পিউটারে বসে কোডিং শুরু করি না, আমরা কি করি, আগে কাগজে একটা লেআউট বানাই নিতে পারি যে আমার আসলে এরকম একটা লেআউট চাই, আমার হেডিং এই জিনিসগুলো থাকবে, দেন আমার ভিতরে কন্টেন্ট এইগুলো থাকবে, আমার ফুটারে এটা থাকবে। তাহলে ওই লেআউটটা যদি আমরা আগে কাগজে বানাই নেই, যেমন একটা বাড়ি বানাইতে চাই কেউ যদি চিন্তা করেন, তাহলে বাড়ি বানাইতে গেলে কিন্তু প্রথমেই সে কি করে না, মিস্ত্রি নিয়ে এসে ইট দিয়ে গাঁথা শুরু করে না দেয়াল। চায় কি করে, একজন ইঞ্জিনিয়ারের কাছে যে কি করে, একটা প্ল্যান পাস করায় বা প্ল্যান আঁকায়। দেন ওই প্ল্যানটাকে কি করতে হয়, পাস করতে হয়। তারপরে সে হয়তো পরবর্তী স্টেপে বাড়িটা বানানো শুরু করে। তার মানে হচ্ছে এখানে ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, এটাও একটা বাড়ির মতোই চিন্তা করতে পারেন যে এখানেও কিন্তু আমরা কিছু কন্টেন্ট রাখতেছি। তার মানে আমাকে প্রথমে একটা ডিজাইন করতে হবে, দেন ওই ডিজাইনটাকে দেখে দেখে আমাকে আসলে ডেভেলপমেন্টে বা অ্যাকচুয়ালি ওয়েবসাইটকে বানাইতে হবে। তাহলে আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা অলরেডি করে ফেলছি HTML এবং CSS এর উপরে, ওইগুলো যদি একটু আমরা প্র্যাকটিস করে ফেলি, ওইটার উপরে বেস করে আমরা কি করব, একটা ওয়েবসাইট আজকে স্যাম্পল তৈরি করব। তার মানে আজকে আমরা একটা প্রজেক্ট করব, সিম্পল প্রজেক্ট, সবচেয়ে সিম্পল একটা প্রজেক্ট, যেই প্রজেক্টে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা করে ফেলছি ইতিমধ্যে, ওই ক্লাসের নলেজ ইউজ করে আমরা একটা সিম্পল ওয়েবসাইট বানানোর চেষ্টা করব। তাহলে এখানে আমাদের কিছু সিম্পল ইনফরমেশন থাকবে, যেখানে আমাদের জাস্ট একটা বেসিক ওয়েবসাইট আমরা বানাইতে পারি কিনা HTML CSS দিয়ে, সেটাই আমরা আজকে দেখবো। তার মানে একটা প্রজেক্ট করবো বেসিকলি। এখন প্রজেক্টটা করার আগে আমরা বলছিলাম যে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা লেআউট বানাইতে হবে, যে আমি আসলে প্রজেক্টে কি কি রাখতে চাই, আমার ওয়েবসাইটে কি কি থাকবে। ওই জন্য আমি একটা স্যাম্পল প্রজেক্ট রেডি করছি। একটু যদি আমরা দেখি, আমি যেটা দেখি, এখানে আমি একটা জাস্ট ট্যাব ওপেন করতেছি, দেখেন এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, এটা আমরা আজকে ডিজাইন করতে চাই। এরকম একটা ওয়েবসাইট আমরা এখানে তৈরি করবো আজকে। কি কি আছে আমরা একটু দেখি, যে উপরের দিকে আমরা বলছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হেডিং থাকে বা হেডার থাকে। এখানেও দেখেন একটা হেডিং অংশ দেখতে পাচ্ছেন। আমি যদি একটাকে হাইলাইট করে দেখাই আপনাদের, এই যে অংশটাকে আমরা এই যে এখানে একটু ব্ল্যাক, একটু ব্ল্যাকিশ টাইপের যে কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরের দিকে, এটাই হচ্ছে আমাদের কিন্তু হেডিং এরিয়া, যেটাকে আমরা হেডার বলতেছি। তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা হেডার থাকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের বা আমাদের যে ওয়েবসাইট আমরা আজকে বানাবো তার হেডার। এবং হেডারে কি কি ইনফরমেশন থাকতে পারে আমরা বলছিলাম যে এখানে দেখেন একদম মানে লেফটের টপে লেফটে দেখতে পাচ্ছেন এখানে একটা মাই লোগো কথা লেখা আছে। এটা ধরেন আমার একটা লোগো, এখানে আমি একটা ছবি দিতে পারি অথবা একটা টেক্সট দিতে পারি। তার মানে এটা ডিফারেন্ট ওয়েবসাইটে, প্রথম আলোর ক্ষেত্রে দেখছিলাম যে প্রথম আলো কথাটা লেখা আছে, অথবা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে দেখা যায় এখানে একটা ছবি দেয় যেটাকে আমরা লোগো বলি। তাহলে এখানে একটা লোগো হতে পারে, অথবা একটা সিম্পল একটা ছবি হতে পারে। তাহলে আমরা জাস্ট এখানে লোগো দিব। তাহলে আমরা আপাতত লোগো না দিয়ে একটা টেক্সট লিখে রাখছি মাই লোগো। তার মানে আমার এখানে লোগো বসাইতে পারেন, ছবি দিতে পারেন, অথবা লিখতে পারেন। এরপর এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছি এখানে হোম একটা অপশন দেখা যাচ্ছে, দেন হচ্ছে অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট। তাহলে এইগুলো হচ্ছে আমার ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক, যেগুলোকে আমরা এই প্রথম আলোর ক্ষেত্রে দেখছিলাম যে সর্বশেষে যে প্রথম আলো যখন পেপারটা দেখতেছিলাম, তখন দেখেন এখানে আমাদের কিন্তু এরকম ছিল সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, ডিফারেন্ট ডিফারেন্ট লিঙ্ক। তাহলে এখানে ক্লিক করলে ওই ধরনের ইনফরমেশন গুলো আমরা দেখতে পাইতাম। তাহলে আমাদের ক্ষেত্রে এরকম হোম নামে একটা সেকশন আছে, যেখানে আমরা আহ হোম পেজ বা এই যে প্রথম যে পেজটা আমরা দেখতে পাই ওয়েবসাইটে ঢুকলে, এটাকে আসলে হোম পেজ বলে। তাহলে আমি যখন কোন একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে পেজটা দেখি, এটাকে আসলে আমরা হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলি। তাহলে হোম মানে হচ্ছে একদম ফার্স্ট যেই পেজটা আমাদের ওয়েবসাইটের আসে, ওটাই হোম পেজ। তাহলে যদি কেউ এই হোমে ক্লিক করে, তাহলে কি করবে, তাকে এই ফার্স্ট পেজটা শো করবে। কেউ যদি অ্যাবাউটে ক্লিক করে, তাহলে অ্যাবাউটের জন্য হয়তো আমাকে আরেকটা পেজ থাকবে, যেখানে অ্যাবাউটের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, যে আমার কোম্পানিটা কি সম্পর্কে, বা আমি ওয়েবসাইটে কি ধরনের জিনিস প্রমোট করতেছি ওই সম্পর্কে, বা আমাদের কোম্পানি সম্পর্কে বা আমার বিজনেস সম্পর্কে এখানে লেখা থাকবে। সার্ভিসেস এর ভিতরে আমরা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করি সেগুলো লিখতে পারি। কন্ট্যাক্টের ভিতরে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা আমাদের কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা এখানে দিতে পারি। তাহলে এটা জাস্ট স্যাম্পল একটা কথা, যে আমরা এখানে চারটা
মেনু নিয়েছি, যে একটা হোম, একটা অ্যাবাউট, সার্ভিসেস এবং কন্ট্যাক্ট। এইগুলোতে আমরা আসলে কি করব, ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন গুলো এটার ভিতরে রাখবো, এবং আমরা জাস্ট যখন দেখতে যাবো তখন এখানে ক্লিক করলে ওই ইনফরমেশন গুলো শো করবে। এবং একদম যদি আমরা রাইট সাইডে ক্লিক দেখি যে একটা সাইন আপ নামে একটা বাটন দেখা যাচ্ছে, একদম যে আমরা রাইট সাইডে এখানে কথা বলি যে সাইন আপ নামে একটা বাটন দেখতে পাচ্ছি ডান পাশের কোনায়। তাহলে এই আমার যে হেডার অংশটা থাকবে, এখানে আমরা আসলে এই তিনটা জিনিস রাখতে চাই। একটা হচ্ছে লোগো রাখতে চাই বাম পাশে, মাঝখানে চাই আমরা কিছু লিঙ্ক থাকবে, এবং ডান দিকে একটা বাটন থাকবে। যদি কেউ এখানে ক্লিক করে তাকে আমরা সাইন আপ করার অপশন দিব, মানে আমার ওয়েবসাইটের মেম্বারশিপ অপশন ইউজ করে সে এখানে মেম্বার হতে পারবে এবং পরবর্তীতে ডিফারেন্ট কাজগুলো করতে পারবে। আমরা জানি যে অনেকগুলো ওয়েবসাইটে এই সাইন আপ অপশনটা আছে। যেমন দারাজের কথা চিন্তা করেন, দারাজে আমরা কি করতে পারি, কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, দেন ওইখান থেকে আমরা পরবর্তীতে ওই অ্যাকাউন্টে ঢুকে ডিফারেন্ট প্রোডাক্ট অর্ডার করতে পারি, ডিফারেন্ট প্রোডাক্ট গুলোকে আমরা কার্টে অ্যাড করতে পারি, এরকম সিমিলার হতে পারে। তাহলে এখানেও আমরা সাইন আপ নামে একটা বাটন রাখছি, ধরেন আমরা এখানে ক্লিক করলে সাইন আপ হবে, বা জাস্ট ডিজাইনটা এরকম করতে চাচ্ছি আমরা। তাহলে উপরের এই হেডিং অংশটা আমরা বানাবো। হেডিং এর পরে দেখতে পাচ্ছেন একটা এরিয়া আছে, একটা ছবি দেখা যাচ্ছে এখানে। তাহলে একটা স্যাম্পল ছবি আমি দিয়েছি, বাট এখানে আপনি চাইলে আপনার কোম্পানি রিলেটেড যে কোনো ছবি দিতে পারেন। তাহলে একটা ছবি থাকবে যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবিটা ইউজ করেছি এখানে, এবং উপরের দিকে কিছু লেখা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তাহলে এখানে আমরা আমাদের ইনফরমেশন যা লিখতে চাই সেটা লিখে দিব। এরপরে এটা নিচে একটা দেখেন, একটা প্যারাগ্রাফ আকারে কিছু লেখা আছে, যেমন আমি কি লিখতে চাই। তাহলে এটা আমার হেডিং লেখা, এবং হেডিং এর নিচে আমার কিছু টেক্সট লেখা আছে, হেডিং এবং তার আন্ডারে কিছু টেক্সট। একইভাবে আমরা যদি দেখি নিচের দিকে আরেকটা লার্ন মোর নামে একটা বাটন দেওয়া আছে, তার মানে যদি আরো কিছু জানতে চায় আমার কোম্পানি সম্পর্কে, এখানে ক্লিক করলে আমি তাকে বিস্তারিত আরো ইনফরমেশন তাকে দেখাবো। তাহলে এই অংশটাকে আমরা বলছি হেডার। দেন এই সেকেন্ড যে অংশটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে আমরা নর্মালি একটা ওয়েবসাইটের রেসপেক্টে বলি হিরো সেকশন। হিরো সেকশন মানে হচ্ছে যে অংশে আসলে একদম ফোকাস থাকে, যে এটাই আমরা আসলে আমাদের মেইন জিনিসটা এখানে রাখি। কারণ একটা ওয়েবসাইট যখন লোড হয় তখন আসলে এইখানেই কিন্তু ইউজারের চোখটা যায় যে এখানে কি আছে দেওয়া। অনেক সময় দেখবেন ডিফারেন্ট ওয়েবসাইট এখানে কিছু স্লাইডার থাকে, অনেকগুলো ছবি একটার পর একটা একটার পর একটা স্লাইড করে করে দেখায়, অথবা কোনো কোনো ওয়েবসাইট এরকম স্ট্যাটিক একটা ছবি থাকে, উপরের দিকে কিছু টেক্সট লেখা থাকে। তাহলে এটাকে আমরা নর্মালি হিরো সেকশন বলে থাকি ওয়েবসাইটের রেসপেক্টে। তাহলে এটা এই নামগুলো কমন। তাহলে উপরের অংশটাকে বলছি হেডার, এই সেকেন্ড অংশটাকে বা এই পার্টটাকে আমরা বলতেছি, এই অংশটা যেখানে ছবিটা দেওয়া আছে এবং উপরের দিকে লেখা আছে, এটাকে আমরা বলছি হিরো সেকশন। এবং নিচে যদি আমরা যাই আরো, নিচে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা ছবি আছে, এবং এই ছবির নিচে কিছু লেখাও আছে দেখতে পাচ্ছেন এখানে। একটা হচ্ছে লেফট সেকশন নামে একটা কথা লেখা আছে, একটা লেখা আছে রাইট সেকশন নামে একটা কথা বলা আছে। তার মানে আমরা এই ভিতরের যে এরিয়াটা আছে, এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলতেছি আমাদের ওয়েব পেজের মেইন এরিয়া, মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো রাখবো। এখন কন্টেন্ট রাখার ক্ষেত্রে আমি আসলে খুব সিম্পল জিনিস ইউজ করছি, যে একটা ছবি রাখছি কন্টেইনে, তার নিচে একটা হেডিং রাখছি এবং একটা প্যারাগ্রাফ রাখছি। আপনি চাইলে এখানে, আমি যেমন দুইটা ভাগে ভাগ করছি, আপনি চাইলে তিনটা ভাগে ভাগ করতে পারেন, চাইলে চারটা ভাগে ভাগ করতে পারেন। আমরা যখন প্রথম আলো দেখতেছিলাম, দেখেন প্রথম আলো কিন্তু আসলে অনেকগুলা ভাগে ভাগ করছে। এই যে এখানে দেখেন এই পাশে একটা ভাগ, তারপর মাঝখানে একটা, আবার ডান দিকে একটা, তাহলে তিনটা ভাগে ভাগ করছে। তাহলে আমরা তিনটা, চারটা, দুইটা, যতগুলো আমাদের দরকার সেভাবে ভাগ করতে পারি। তাহলে বেসিক্যালি আমি এখানে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লেফট সেকশন নাম দিয়েছি, একটা নাম দিয়েছে রাইট সেকশন। লেফট সেকশনে আমি কি ইউজ করেছি, একটা ছবি, একটা হেডিং, সেকশন হেডিং, এবং তার একটা ভিতরের ইনফরমেশন। দেখেন প্রথম আলোর সাথে ম্যাচ করলে একই রকম অলমোস্ট। দেখেন একটা ছবি ইউজ করছে তারা, এবং এই ছবির নিচে একটা হেডিং ইউজ করছে, এবং হেডিং এ যখন ক্লিক করি আমরা, তখন কিন্তু হেডিং এর ভিতরে কন্টেন্ট গুলো আমাকে শো করে। আমরা যেহেতু সিম্পল তৈরি করতেছি, আমাদের একেবারে প্রথম প্রজেক্ট, সেই ক্ষেত্রে আমরা জাস্ট একটা ছবি ইউজ করেছি, তার নিচে একটা হেডিং এবং তার নিচে একটা সেকশন। তাহলে এরকম লেফটের একটা সেকশন, রাইটের একটা সেকশন, মানে দুইটা পার্টে ভাগ করছে এই জায়গাটাকে। এবং তার থেকে নিচে যদি চলে আসি একদম, কারণ নিচে যদি আসি দেখবেন নিচে আমাদের একটা আবার একটা ব্ল্যাক এরিয়া আছে। এই যে এরিয়াটা ব্ল্যাক এরিয়া আছে নিচের দিকে, এই এরিয়াটাকে আমরা বলছি ফুটার এরিয়া। ফুটার মানে হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটের একেবারে বটম এরিয়াটা। এবং ফুটার এরিয়াতে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, একটা কপিরাইট সিম্বল দেওয়া আছে, দেন বলা আছে 2025 মাই ওয়েবসাইট অল রাইট রিজার্ভ। তার মানে আমরা কপিরাইট ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের স্যাম্পল একটা ওয়েবসাইট, যেটা আমরা আজকে বানানোর চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস যে নলেজ ছিল, আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছি এর আগে HTML CSS ইউজ করে, ওই নলেজ অ্যাপ্লাই করে আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো। এটা আমাদের আজকে একটা হচ্ছে প্র্যাকটিস প্রজেক্ট বলতে পারেন আপনারা। তাহলে আমাদের প্রজেক্টে কি থাকবে এটা আমরা জাস্ট একটু ব্রিফ করলাম। আমি আবার একটু জাস্ট একবার বলে ফেলি যে কি থাকবে। আমাদের একটা হেডার থাকবে,
একটা হিরো সেকশন থাকবে, হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে, আর হেডারে কি থাকবে, হেডারে একটা লোগো থাকবে বাম পাশে, মাঝখানে কিছু লিঙ্ক থাকবে আমাদের, এবং ডান দিকে একটা বাটন থাকবে। দেন হিরো সেকশনের ভিতরে একটা হেডিং থাকবে মাঝখানে, তারপরে একটা প্যারাগ্রাফ থাকবে, একটা বাটন থাকবে, এবং তার নিচে আমাদের যেই কন্টেন্ট এরিয়া, এখানে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করেছি আমাদের পুরা মানে পেজের যে অংশটা থাকে, দুইটা ভাগে পার্ট করেছি। একটা দিয়েছি আমরা লেফট সেকশন নাম, আর একটা দিয়েছি আমরা রাইট সেকশন। লেফট সেকশন এবং রাইট সেকশন দুইটার চেহারা দেখতে একই রকম, বাট কি করেছি, দুই সেকশনেই আমরা আসলে একটা করে ছবি ইউজ করেছি, বাট ইমেজ, ইমেজের নিচে জাস্ট একটা হেডিং লিখেছি, এক জায়গায় লিখছি লেফট, এক জায়গায় রাইট। এখন এই কন্টেন্ট বা এই লেখাগুলো কিন্তু আমরা চাইলেই মডিফাই করে নিতে পারি, যে কোনো ছবি, যে কোনো টেক্সট দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। জাস্ট আমরা লেআউটটা বলার জন্য বলছি, একটা লেফট নাম দিয়েছি, একটা রাইট নাম দিয়েছি, এবং নিচের দিকে কিছু টেক্সট দিয়েছি, এবং এর নিচে আমাদের একটা ফুটার ইউজ করেছি, এবং ফুটারের ভিতরে কপিরাইট কিছু ইনফরমেশন দিয়েছি। এখন এই যে সেকশনটা আমরা বলেছি মাঝখানে, এরকম যদি প্রথম আলোর কথা চিন্তা করেন, প্রথম আলো কিন্তু এরকম অনেকগুলো সেকশন ইউজ করেছে। আমি যদি প্রথম আলোর পেজে আবার যাই, দেখেন প্রথম আলো এই যে এখানে এটা সেকশন একটা ইউজ করেছে, এই সেকশনের তিনটা পার্ট। এটার নিচে আসে দেখেন আবার আবার একটা সেকশন ইউজ করেছে। তাহলে এরকম অনেকগুলো সেকশন কিন্তু আমরা একটার পর একটাই, যে এখানে এটা একটা সেকশন, তার নিচে আরেকটা সেকশন, এটা তার নিচে আরেকটা সেকশন, একই জিনিস কিন্তু আমরা কিন্তু বারবার কপি করে করে এটাকে নিয়ে নিতে পারি। আমরা জাস্ট সিঙ্গেল একটা সেকশন এখানে দেখতেছি, এই সেম সেকশনের ইনফরমেশন আমরা কপি করে আবার নিয়ে নেই নিচে, তাহলে আবার সেম আরেকটা চলে আসবে। ওইখানে আমরা ডিফারেন্ট ছবি চেঞ্জ করে দিব, ডিফারেন্ট লেখাগুলো দিয়ে দিব, তাহলে ওই সেকশনটা আমার হয়ে যাবে। তাহলে আমরা বেসিকলি এটা বানাবো। এখন যখনই আমাকে এরকম একটা জিনিস আমাকে বানাইতে বলা হবে, বা ক্লায়েন্ট যখন আমাকে এরকম একটা প্রজেক্ট দিবে যে আপনি এটা আমাকে তৈরি করে দেন, তখন আমাকে প্রথমেই আসলে এটার লেআউটটা বোঝার চেষ্টা করতে হবে, যে আমি বানাবো কিভাবে। আসলে আমার তো এসটিএমএল জানা আছে, আমরা এসটিএমএল জানি যে এসটিএমএল দিয়ে কিভাবে ওয়েবসাইটের স্ট্রাকচার বানাই। আমরা সিএসও দেখছি লাস্ট ক্লাসগুলোতে, তাহলে আমরা সিএসএস এবং এসটিএমএল জানি, বাট আমাকে প্রথমেই দেখতে হবে যে আমি যখন বানাবো তখন আসলে আমি কিভাবে বানাবো। তাহলে আমরা প্রথমে চিন্তা করি যে আমাদের কি কি জিনিস এখানে আছে। তাহলে আমাকে এটা দিয়ে দিল, ধরেন স্যাম্পল আমাকে দিয়ে দিছে আমার ক্লায়েন্ট, আমাকে বলছে যে এরকম একটা ওয়েবসাইট থেকে বানাই দেওয়ার জন্য, ধরলাম। আমরা কি করব, প্রথমেই দেখলাম যে আমার একটা হেডার লাগবে। আমরা জাস্ট চিন্তা করছি আমার হেডার লাগবে, হেডারের ভিতরে আমার তিনটা পার্ট থাকবে। হেডারের ভিতরে তিনটা পার্ট বলতেছে, একটা লোগোর পার্ট লাগবে, মানে আমরা বাম সাইডে হেডারের ভিতরে লোগো রাখবো, এটার একটা পার্ট লাগবে। মাঝখানের ভিতরে আমরা কি করব, একটা নেভিগেশন বা একটা মানে লিঙ্ক, যেখানে আমরা ক্লিক করে, বা মেনু বলে এটাকে, নেভিগেশন বা মেনু বার বলেন, যেখানে একটা মেনু রাখবো মাঝখানে, এবং ডান সাইডে একটা বাটন রাখবো। তার মানে আমরা হেডারের ভিতরে তিনটা পার্ট আমার লাগবে, এটা বুঝে ফেললাম। এরপর আমার যে হেরো সেকশন নামে যে সেকশনটা, এটা আমরা লাগবে, এবং হেরো সেকশনের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ছবি ইউজ করব, এবং হেরো সেকশনের ভিতরে একটা হেডিং লাগবে, একটা প্যারাগ্রাফ লাগবে, একটা বাটন লাগবে। তাহলে হেডিং, প্যারাগ্রাফ, বাটন কিভাবে আনতে হয় এটা আমরা জানি এসটিএমএল থেকে অলরেডি। একইভাবে তার নিচে আসলাম, নিচে এসে আমরা এটা একটা সেকশন নিব। এই সেকশনের ভিতরে আমরা কি করব, দুইটা পার্ট নিব, একটা লেফট সেকশন, একটা রাইট সেকশন, এবং লেফট এবং রাইট সেকশনের দুইটার ভিতরেই কি একই রকম কন্টেন্ট রাখবো, একটা ইমেজ রাখবো, একটা হেডিং রাখবো। দেখেন এই হেডিংটা কিন্তু এই হেডিং এর থেকে একটু ছোট, এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই হেডিংটা যত বড়, বাট এই যে লেফট সেকশন এবং রাইট সেকশন হেডিং এর একটু ছোট। তার মানে আমরা যদি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটাকে যদি বলি আমার হেডিং 1, 1 নাম্বার হেডিং, তাহলে আমরা এই লেফট সেকশন এবং রাইট সেকশনকে বলতে পারি যে হেডিং 2, যে আমরা এটা দুই মানে H2 বা হেডিং 2 ইউজ করতে পারি এখানে। তাহলে হেডিং 2 দিয়ে আমরা এই হেডিং গুলা লিখবো, এবং নিচের দিকে প্যারাগ্রাফ ইউজ করে এই প্যারাগ্রাফ গুলো দিব। এরপর আমার ফুটার নামের একটা সেকশন লাগবে, যেখানে ফুটারের ভিতরে আমরা ইনফরমেশন লিখবো। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার বা বেসিক লেআউট। এটা আমরা বুঝে ফেললাম যে আমাদের এই জিনিসগুলো বানাইতে হবে। এখন চলেন আমরা এগুলো বানাই। তাহলে বানানোর জন্য আমরা কি করতে হবে, HTML এ প্রথমেই আমরা একটা কোড এডিটর ওপেন করতে হবে, যেখানে আমরা আসলে কোডটা লিখবো। এটা বানানোর জন্য আমাকে একটা কোড লিখতে হবে। তাহলে আপনাকে যদি এরকম একটা ওয়েবসাইটের ছবি দিয়ে দেয়, একটা পিকচার দিয়ে দিল, ইমেজ, এবং বললো যে এটা দেখে দেখে আপনি একটা ওয়েবসাইট বানান, তাহলে আপনার কাজ হচ্ছে এরকম যে লেআউটটাকে আপনাকে বুঝতে হবে, যে লেআউটের কোন পার্টে কি থাকবে, হেডারে কি থাকবে, মানে বডিতে কি থাকবে, আমাদের হিরো সেকশন যদি থাকে সেখানে কি রাখবো, ফুটারে কি রাখবো। জাস্ট এই লেআউটটা দেখে আমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আসলে কোন পার্টে কি রাখবো। ওটা যখন বুঝে ফেলবো তখন খুব ইজিলি কিন্তু আমরা এটাকে কনভার্ট করতে পারবো। তাহলে আমি জাস্ট আমার ডেস্কটপে যে ফোল্ডারটা ছিল, যেখানে আমরা আসলে প্র্যাকটিস করতাম, আমার ডেস্কটপে HTML নামে একটা ফোল্ডার ছিল, HTML। এই ফোল্ডারের ভিতরেই বেসিক্যালি আমরা কি করি, যে আমাদের কাজগুলো প্র্যাকটিস করতাম। তাহলে এটা নর্মালি আর কিছুই না, যদি আমরা মানে প্রথম থেকেই বলতে চাই যে আসলে কি হচ্ছে এখানে। এই যে আমার ডেস্কটপে আমি HTML নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি,
যেটাকে আমরা বলতে পারি প্রজেক্ট ফোল্ডার, যার ভিতরে আমাদের প্রজেক্টের সমস্ত ফাইলগুলোকে আমরা রাখবো। তাহলে আমরা কোড এডিটর হিসাবে বা কোড লেখার জন্য ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড ইউজ করতাম। ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড হচ্ছে একটা আইডি বলে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা আসলে কোড লিখতে পারি, সেটা HTML এর কোড হোক অথবা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড হোক। তাহলে কোড লেখার জন্য একটা উইন্ডো লাগে বা একটা এডিটর লাগে, যেখানে আমরা কোডগুলো লিখি, দেন এডিটর আমাদের কোডগুলো লেখার পরে এটাকে যখন আমরা রান করি, মানে এটাকে যখন আমরা মানে দেখতে চাই, তখন আমাকে আসলে আউটপুটে দেখা যায়। তাহলে HTML এর পেজ রান করার জন্য আমরা জানি যে ব্রাউজার ইউজ করতে হয়, ব্রাউজার দিয়ে রান করা যায়। ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্রোগ্রামিং এর যে কম্পাইলার আছে বা যেই ইন্টারপ্রেটর আছে ওইগুলো দিয়ে ওগুলো রান করতে হয়। তাহলে যেহেতু আমরা HTML নিয়ে কাজ করতেছি, আমাদের HTML এর এই ফোল্ডারটাকে আমরা প্রথমেই কি করব, আমার ভিজুয়াল স্টুডিও কোডে এটাকে ওপেন করে নিব। তাহলে কিভাবে? খুব সিম্পল, যে আমার এই যে ফোল্ডারের উপরে মাউসে রাইট ক্লিক করলাম, একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, আমাদের যে মেনু চলে আসছে সেই মেনুতে ওপেন উইথ কোড। তার মানে কোনো একটা ফোল্ডারকে যদি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে চাই, জাস্ট ফোল্ডারের উপরে মাউসে রাইট ক্লিক করে ওপেন উইথ কোডে প্রেস করলেই দেখবো ওই ফোল্ডারটা জাস্ট ভিজুয়াল স্টুডিও কোডে আমাকে ওপেন করে দিছে। দেখেন এখানে অনেকগুলা ফাইল ছিল আগে থেকে যেগুলো এখানে শো করতেছে, বাট আমরা আপাতত এই ফাইলগুলোকে ক্লোজ করে দিলাম। জাস্ট এরকম একটা অপশন দেখাচ্ছে যে আমাদের এই যে HTML ফোল্ডারটা চলে আসছে এই পাশে, এবং এই ফোল্ডারের ভিতরে যে এই ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা এখানে শো করতেছে। এখন তাহলে আমি যদি আজকের জন্য নতুন একটা ফাইল তৈরি করতে চাই, তাহলে নতুন ফাইল তৈরি করার জন্য HTML যে আমাদের ফোল্ডার ছিল, ফোল্ডারের নামের পাশেই দেখেন এই যে এখানে নিউ ফাইল নামে একটা আইকন দেওয়া আছে, নিউ ফাইল জাস্ট প্লাস একটা আইকন দেওয়া আছে, এটা হচ্ছে নিউ ফাইল প্রথমটা, তারপর এটা হচ্ছে নিউ ফোল্ডার। তাহলে আমি যদি ফাইল তৈরি করবো তাহলে নিউ ফাইল অপশনে প্রেস করলাম। এরপর আমি যদি নাম দিয়ে দিই যে প্রজেক্ট, যেহেতু আমরা একটা প্রজেক্ট করতেছি, project.html, তাহলে এটা আমার হচ্ছে ফাইলের নাম project.html। এই নামে একটা আমরা ফাইল তৈরি করলাম, দেন এন্টার দিয়ে দিলে দেখেন project.html এই ফাইলটা আমার রেডি হয়ে গেছে, এই যে এটা চলে আসছে। এখন এই ফাইলটাকে আমি একটু টেনে এইদিকে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, এটা আপাতত অফ করে দিই। তাহলে project.html ফাইলটাকে আমরা জাস্ট ওপেন করে নিলাম, জাস্ট প্রজেক্ট ফাইলটাকে তৈরি করলাম, নিউ ফাইলে ক্লিক করে তারপরে এই যে project.html ফাইলটা কিন্তু আমাদের সামনে এখন আছে স্ক্রিনে। এইখানে আমরা আসলে আমাদের ওই যে আমাদের যে স্যাম্পল ওয়েব পেজটা দেখলাম ওইটার জন্য কোড লিখবো। তাহলে কোড লেখার জন্য আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলো করছি, তাহলে আমরা জানি যে কোড লেখার জন্য আমাকে কি করতে হয়, একটা স্ট্রাকচার বানাই নিতে হয় প্রথমেই। স্ট্রাকচার বানানোর জন্য আমরা কিবোর্ড থেকে যদি এক্সক্লেমেশন সাইন, যেটা বিস্ময়কর চিহ্ন যেটাকে আমাদের আছে, এটা যদি প্রেস করে এক্সক্লেমেশন সাইন প্রেস করলেই দেখেন এইখানে জাস্ট দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে সিঙ্গেল এক্সক্লেমেশন, একটা হচ্ছে ট্রিপল। তাহলে আমরা যদি সিঙ্গেলটাই প্রেস করে দেই তাহলে দেখবেন যে বেসিক যে কোডটা আছে, HTML এর বেসিক যে কোডটাকে আছে এই কোডটা কিন্তু সে আমার সামনে অটোমেটিক চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে VS কোডের ফিচার একটা, যে VS কোডে আমাকে আসলে সবগুলা লিখতে হয় না, আমি জাস্ট এক্সক্লেমেশন সাইন দিলেই যে বেসিক যে অংশটুকু সেটা আমাকে কিন্তু সে দিয়ে দিচ্ছে। তাহলে যদি আমরা নোটপ্যাড ইউজ করতাম এডিটর হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাকে লিখতে হতো, আমাকে আমরা অটোমেটিক দিত না। তাহলে এই কারণেই আমরা যখন কোনো এডিটর ইউজ করি, মানে কোনো অ্যাডভান্স এডিটর ইউজ করি, তাহলে আমাকে অনেক হেল্প করে আসলে কোড লেখার ক্ষেত্রে। তাহলে VS কোড আমাকে জাস্ট এই বেসিক কোডটুকু দিয়ে দিল। এখন ভিতরের অংশটুকু কিন্তু আমাকে লিখতে হবে, তাই না? তাহলে কি কি আছে একটু যদি দেখি, উপরে বলা আছে ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ HTML, দেন HTML এর ল্যাঙ্গুয়েজ বলা আছে বাই ডিফল্ট ইংলিশ। এরপরে হেডারের ভিতরে একটা মেটা ট্যাগ দেওয়া আছে, এখানে বলা আছে UTF-8 মানে হচ্ছে আমাদের মানে ইউনিভার্সাল ট্রু ফন্ট 8, যেটাকে আমরা বলতেছি যে ইউনিকোড সিস্টেম আমরা সাপোর্ট করে ক্যারেক্টার সেটে, সেটা বলা আছে। দেন মেটা নেম বলা আছে ভিউপোর্ট। ভিউপোর্ট ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে স্ক্রিনটা কিভাবে দেখাবে, কারণ আমরা জানি যে একটা ওয়েব পেজ কিন্তু আমরা মোবাইলেও রান করতে পারি, আপনি চাইলে মোবাইল দিয়েও দেখতে পারেন, আপনি চাইলে ডেস্কটপেও দেখতে পারেন, আপনি চাইলে ল্যাপটপেও দেখতে পারেন, আপনি চাইলে বড় টিভিতেও দেখতে পারেন। তার মানে সেক্ষেত্রে আমাকে দেখাবে কি হবে, তাহলে এখানে বলা আছে কন্টেইন, এটার উইথটা হবে কি ডিভাইস উইথের সাথে ম্যাচ করবে, যে আমি যেই ধরনের ডিভাইসে দেখবো ওই ডিভাইসের যে উইথ থাকবে সেই উইথের সাথে এটা ম্যাচ করবে, অ্যাডজাস্ট করবে। এবং ইনিশিয়াল স্কেল বলা আছে 1, তার মানে 100% জুম আকারে দেখবে, মানে ফুল মানে 100% আমাকে দেখাবে। তাহলে আমি যদি মোবাইল স্ক্রিনে দেখি তাহলে মোবাইল স্ক্রিনে ফুল স্ক্রিন জোড়া আমাকে দেখাবে, আমি যদি কম্পিউটারে দেখি তাহলে কম্পিউটারের স্ক্রিন জোড়া আমাকে দেখাবে। তার মানে যখন এই পেজটা রান হবে তখন আসলে ফুল স্ক্রিন বা 100% রান হবে। তাহলে জাস্ট এটা অটোমেটিক এখানে চলে আসে, জাস্ট দেখলাম। এরপরে টাইটেল, এই টাইটেল ব্যাপারটা কি? টাইটেল ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট দেখি, আমি যদি আবার যাই এখানে, এই দেখেন এই যে উপরের দিকে এই প্রথম আলো
বাংলা নিউজ পেপার লেখা আছে এখানে, এই যে একদম টাইটেল বারের উপর। আবার আমাদের যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে, এটার উপরে লেখা আছে সিম্পল ওয়ান পেজ ওয়েব পেজ। তাহলে এটা হচ্ছে আমাদের টাইটেল, আর এটা হচ্ছে প্রথম আলোর টাইটেল। একইভাবে এখানে জুমের একটা পেজ দেখতে পাচ্ছি, এটা টাইটেল দেওয়া আছে পোস্ট অ্যাটেন্ড জুম। তার মানে হচ্ছে এক একটার ক্ষেত্রে একটা টাইটেল আছে। তার মানে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো, ওই ওয়েবসাইটে যদি কোনো টাইটেল দিতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে টাইটেলে কি দিতে চাই এখানে সেটা বলে দিব। এই যে টাইটেল ট্যাগের ভিতরে এটা বলে দিতে হবে। তাহলে আমরা বললাম যে আমাদের HTML and CSS প্রজেক্ট, যেহেতু আমরা একটা প্রজেক্ট করছি, নাম দিয়ে দিলাম HTML and CSS প্রজেক্ট 1। তাহলে এটা আমার টাইটেল বারে শো করবে, টাইটেল ইনফরমেশন। নেক্সট আমাদের কি হবে, আমাদের যে বডি যেটা আছে, যে বডি ট্যাগের শুরু এবং এর ভিতরে আমাকে আসলে অ্যাকচুয়ালি আমাদের ওয়েব পেজে আমি কি দেখতে চাই সেটা এখানে বলতে হবে। তাহলে আমরা আমাদের যে লেআউট দেখছিলাম, লেআউটের অনুসারে আমরা বলেছিলাম যে এখানে আমাদের কি থাকবে, প্রথম একটা হেডার থাকবে, হেডার। তাহলে আমি এখানে হেডার বানানোর জন্য এখন আমরা অনেকগুলো ট্যাগ জানি HTML এর, যেটা আমরা প্রথম বা সেকেন্ড ক্লাসে দেখেছিলাম। আমরা হেডিং ট্যাগ দেখেছিলাম H1 থেকে H6 পর্যন্ত, প্যারাগ্রাফ ট্যাগ দেখেছিলাম, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগ ছিল। একইভাবে ডিভ নামে একটা ট্যাগ ছিল ডিভিশন তৈরি করার জন্য। তাহলে এইগুলোর বাদ দিয়েও আমাদের HTML5 এ আমরা এটা এখন যেটা ইউজ করি, HTML এর ভার্সন, এটাকে বলে HTML5। তাহলে HTML5 ভার্সনে বেশ কিছু ট্যাগ আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে সিমেট্রিক ট্যাগ, মানে হচ্ছে নাম দেখেই বোঝা যায় যে এই ট্যাগের কাজ কি। তাহলে এরকম একটা ট্যাগ হচ্ছে হেডার ট্যাগ, হেডার। তাহলে আমি তো এখানে লিখি হেডার, HEADER, হেডার। তাহলে এটা একটা ট্যাগই আছে আমাদের HTML এর হেডার নামে। তাহলে আমি এই ট্যাগটা এখানে লিখলে দেখেন এই যে হেডার শুরু এবং শেষ এটা চলে আসছে, হেডারের শুরু হবে এখানে, হেডার শেষ। তাহলে হেডারে আমি কি রাখতে চাই সেটা আমরা এর ভিতরে বলে দিব। তাহলে হেডার অংশের ভিতরে আমরা কি কি চাই সেটা বলবো। তাহলে হেডারের ভিতরে আমরা বলছিলাম আমরা তিনটা জিনিস চাই, একটা হচ্ছে আমাদের লোগো থাকবে একটা, দেন হচ্ছে একটা নেভিগেশন বা একটা মেনু বার থাকবে, আর একটা থাকবে হচ্ছে আমাদের বাটন, যেটা আমরা বলছিলাম এই যে এখানে আবার দেখেন একটা লোগো থাকবে বাম পাশে, তারপর একটা মেনু থাকবে, আর একটা বাটন থাকবে। তাহলে এটা আমরা আমার হেডারের ভিতরে রাখতে চাই। ওই জিনিসটা আমরা বলে দেই যে আমরা হেডারের ভিতরে এটা এটা চাই। তাহলে প্রথমেই চাই কি আমরা একটা লোগো। তার মানে আমি এই হেডারটাকে তিনটা ভাগে ভাগ করব, হেডারের ভিতরে তিনটা সেগমেন্ট করব। একটা সেগমেন্টে বা একটা পার্টে রাখবো হচ্ছে লোগো, একটা পার্টে রাখবো আমাদের নেভিগেশন বা মেনুটাকে, আর একটা পার্টে রাখবো আমাদের বাটনটাকে। তাহলে প্রথমেই যেহেতু আমরা বাম দিক থেকে শুরু করতেছি, তাহলে বাম দিকে প্রথমে রাখবো লোগোটাকে। তাহলে লোগোর জন্য একটা ডিভিশন বানাই নেই, মানে ডিভিশন বলতে বোঝাচ্ছে যে আমি তিনটা টুকরা করবো, এই হেডারটাকে তিনটা টুকরা করব। এক একটা টুকরাকে বলছে একটা ডিভিশন, মানে একটা পার্ট, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এটা একটা ডিভিশন। তারপরে তিনটা ডিভ তৈরি করতে হবে এই হেডারের ভিতরে। তাহলে ডিভ বানানোর জন্য একই রকম ব্যাপার, যে আমরা প্রথমে লিখবো ডিভ, লিখলেই দেখেন এই যে এন্টার যদি দেই তাহলে একটা ডিভিশন চলে আসছে, ডিভ শুরু ডিভ শেষ। এখন এটার ভিতরে আমরা প্রথম ডিভিশনটার কি হবে সেটা লিখবো। তাহলে এইভাবে করে আমরা ডিভিশন বানাইতে পারি। এখন আমরা যেহেতু সিএসএস ইউজ করব, সেক্ষেত্রে আমরা জানি যে সিএসএস দিয়ে যখন কোন একটা জিনিসকে স্টাইল করতে হয়, তাহলে সিএসএস দিয়ে স্টাইল করার জন্য আমাদের অনেকগুলো নিয়ম ছিল। একটা ছিল আমাদের ট্যাগ ধরে ধরে আমরা স্টাইল করতে পারি, যেমন হেডারের জন্য একটা স্টাইল দিতে চাইলে আমরা হেডার ট্যাগের নাম লিখে একটা স্টাইল দিতে পারি। আমরা চাইলে কোন একটা আইডির মাধ্যমে স্টাইল দিতে পারি, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম। আমরা চাইলে ক্লাসের মাধ্যমে স্টাইল দিতে পারি। তাহলে আমরা যেহেতু এগুলো দেখে ফেলছি, তাহলে আমরা ওইগুলো ইউজ করব এখন। তাহলে আমি চাই আমার যে লোগো নামে যে পার্টটা থাকবে বা লোগো নামে যে ডিভিশনটা আমরা বানাবো, ওটার একটা ক্লাস তৈরি করবো যার নাম দিব লোগো ক্লাস। তাহলে আমাদের এই যে ভিএস কোডে যদি আমরা একটা ডিভ বানাইতে চাই লোগো নামে, যে আমি একটা ডিভ বানাবো যার ক্লাস হবে লোগো, তাহলে আমাকে শর্টকাট বলে কি যে আমি তুমি এখানে লিখতে হবে, প্রথমে লিখবা ডট। ডট মানেই হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে কাজ করতে চাই। আর প্রথমে তুমি হ্যাশ দেই, এটার মানে হচ্ছে আমি একটা আইডি নিয়ে কাজ করতে চাই। তাহলে ডট মানেই মনে করতে হবে দ্যাট ইজ এ ক্লাস, আর হ্যাশ মানে হচ্ছে একটা আইডি। তাহলে আমি প্রথমে দিলাম ডট, এরপর লিখলাম দেখেন লোগো। যেহেতু আমি লোগো নামে একটা ডিভ তৈরি করতে চাই, ডট লোগো দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখেন সে একটা ডিভ বানাই দিছে এবং সাথে সাথে ওই ডিভ এর ক্লাস দিয়ে দিছে লোগো। তার মানে আমাদের কাজ কিন্তু অনেকটা মানে ফাস্ট হয়ে গেল, আমাকে নিচে থেকে ডিভ বানানোর পরে ভিতরে একটা ক্লাস লোগো লিখতে হচ্ছে না, সরাসরি আমি লিখলাম ডট লোগো। তার মানে সে একটা ডিভ বানাইছে এবং ডিভের ভিতরে ক্লাস লোগো অটোমেটিক বসাই দিছে। এটা হচ্ছে শর্টকাট। তার মানে আমাদের কাজ সেভ হয়ে গেল। কিভাবে করলাম আবার যদি একটু বলি, আমরা এইভাবে করতে পারতাম যে প্রথমে একটা ডিভ বানাইলাম, এবং ডিভের ভিতরে এসে আমি লিখলাম যেটা একটা ক্লাস দিয়ে দিব ডিভের, এই ডিভের ক্লাস দিব
ক্লাস ইকুয়াল কি ক্লাস দিব, নাম দিলাম হচ্ছে লোগো ক্লাস। এত কাজ করার থেকে ইজি হচ্ছে কি, যে আমি যদি একটা ডিপ বানাইতে চাই যার একটা ক্লাস থাকবে লোগো, তাহলে আমি লিখবো ডট লোগো। এটা লিখে যদি এন্টার দেই তাহলে দেখেন অটোমেটিক ডিফটাও তৈরি হচ্ছে, তার ক্লাসটাও লোগো বসে গেছে, তার মানে আমার কাজ সেভ। একই জিনিস আমি যদি একটা আইডি বানাইতে চাইতাম, তাহলে আমি প্রথমে লিখতাম হ্যাশ, দেন আইডির নাম যদি বলতাম লোগো, তাহলে হ্যাশ লোগো লিখে এন্টার দিলে দেখেন এই যে ডিফ তৈরি হয়েছে, আইডি লোগোটা অটোমেটিক বসে গেছে। তার মানে আমরা যখন ভিএস করে কাজ করব, তখন আমাদের এই কাজগুলো যদি এইভাবে করে করি, ফলে আমাদের কি হবে, কাজটা অনেক ফাস্টার হবে। তাহলে আমরা ওইটাই ফলো করতেছি, প্রথমে লিখতেছি ডট লোগো, তার মানে লোগো নামে একটা ডিফ তৈরি করব যার ক্লাস হবে লোগো। হয়ে গেল। এটার ভিতরে এই যে এই ডিফটার ভিতরে আমরা কি রাখবো, আমাদের লোগোটা রাখবো। এখন আমি যদি লোগোর ভিতরে একটা ছবি রাখতে চাই, তাহলে এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করে ছবিটা রাখতে পারি। আমরা যদি ছবি না রেখে, দেখেন আমাদের এই যে পেজটা দেখতেছিলাম, যেটা আমাদের স্যাম্পল, এটাতে এখানে লেখা লেখা আছে মাই লোগো, তার মানে আমাকে কোনো ছবি ইউজ না করে এটা লেখা লিখে দিছে মাই লোগো। তাহলে আমরাও ধরেন এই মাই লোগোটাই লিখি, যেহেতু এটার সাথে আমরা সিমিলার করতে চাই। তাহলে আমি এখানে লিখে দিলাম, যেটার ভিতরে কি থাকবে, মাই লোগো কথাটা লেখা থাকবে, লিখে দিলাম মাই লোগো। তাহলে আপনি যদি এখানে মাই লোগো না দেখে একটা ছবি দিতে চান, তাহলে একটা ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে ইমেজ ট্যাগ কিভাবে ইউজ করতে হয় আমরা জানি, আমরা আজকেও এই প্রজেক্টের ভিতরে ইমেজ কিভাবে ইউজ করতে হয় দেখবো। তাহলে আপনি যদি চান যে এখানে এই মাই লোগোর পরিবর্তে কি ইমেজ দিবেন, ওই সিমিলার ওয়েতে একটা ইমেজ ট্যাগ ইউজ করে দিলে একটা ইমেজ হয়ে যাবে, আমাদের একটা লোগো চলে আসবে ইমেজের। আপাতত আমরা মাই লোগো এইটা এই কথাটা দেখতে চাই। তাহলে এই জন্য আমরা এই হেডারের ভিতরে দেখেন আমরা একটা ক্লাস নিলাম, একটা ডিপ নিলাম, মানে একটা সেকশন তৈরি করলাম, তার ভিতরে নাম দিলাম হচ্ছে লোগো। এরকম কয়টা লাগবে আমাদের হেডারের ভিতরে, কয়টা পার্ট লাগবে বলেন তো? হেডারের ভিতরে এরকম কয়টা জিনিস আমাকে লাগবে, বা কয়টা পার্ট তৈরি করতে হবে হেডারটাকে? স্যার দুইটা লাগবে না স্যার? মানে মানে হেডার, মেনু লাগবে স্যার, তারপর আলাদা স্যার টাইটেল লাগবে। না টোটাল আমাদের এই যে স্যাম্পলটা যদি দেখি যায়, হেডারের ভিতরে একটা লোগো একটা পার্ট গেছে, এরপরে হ্যাঁ একটা হ্যাঁ, মেনু লাগবে, মেনু আর আর একটা একটা বাটন। বাটন থাকবে। মানে টোটাল তিনটা জিনিস লাগবে, তিনটা তাই না? জিনিস থাকবে, হ্যাঁ। তিনটা থাকবে, হ্যাঁ, তাহলে একটা তো দুইটা হয়ে পার্ট গেছে। স্যার, এটা বলতে চাচ্ছি। লোগোটা বলা হয়ে গেছে আমাদের, এখন সেকেন্ডটা আমরা কি বলবো, আমাদের একটা মেনু বলবো, তাই না? মেনু। তাহলে এসটিএমএল এ মেনু তৈরি করার জন্য একটা ট্যাগই আছে, যার নাম আছে ন্যাভ, নেভিগেশন, এনএভি ন্যাভ। তাহলে আমি এখানে ন্যাভ লিখি, ন্যাভ, এনএভি ন্যাভ, এন্টার দিলেই দেখেন নেভিগেশন নামে একটা ব্যাপার চলে আসছে। মানে যখনই আমরা একটা মেনু তৈরি কাজ করব, তখন আমরা এসটিএমএল এর এই ন্যাভ ট্যাগটা ইউজ করতে পারি। ন্যাভ মানে হচ্ছে নেভিগেশন, নেভিগেশন মানে হচ্ছে মেনু, মানে যেখানে ক্লিক করলে অন্য কোথাও যাওয়া যায়। মেনুটা তো এরকমই, যে আমরা হোম ক্লিক করলে হোমে যাব, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবো, এটাকে নেভিগেশন বলে আসলে এসটিএমএল এর ভাষায়। তাহলে আমরা ন্যাভ ট্যাগটা ইউজ করলাম। আমরা চাইলে এখানে ডিপ দিয়েও করতে পারতাম, বাট যেহেতু এসটিএমএল এর ন্যাভ ট্যাগ আছে, তাহলে আমরা ন্যাভটা ইউজ করলেই ভালো, যাতে আমাদের এই কোডটা অন্য কেউ দেখলেও বোঝে যায় ন্যাভ মানে নেভিগেশন, মানে হচ্ছে এখানে একটা মেনু আছে, আসলে ব্যাপারটা এরকম। এখন মেনুর ভিতরে আমাদের কি কি জিনিস আছে এটা আমাকে লিখতে হবে। মেনুর ভিতরে আমি দেখি যে মেনুর ভিতরে আমার চারটা জিনিস আছে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে সার্ভিসেস, একটা হচ্ছে কন্টাক্ট। এই চারটা জিনিস আমাকে মেনুর ভিতরে রাখতে হবে। আমাদের চারটা না হয় 10টা থাকতে পারে, 5টা থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এইচটিএমএল এ আমরা একটা জিনিস দেখেছিলাম যেটার নাম ছিল লিস্ট তৈরি করা, লিস্ট। যদি এইচটিএমএল এর ওই ক্লাসগুলো দেখে থাকেন, দুই রকম লিস্ট আমরা এইচটিএমএল এ বানাইতে পারি, একটাকে বলে আনঅর্ডার লিস্ট আর একটাকে বলে অর্ডার লিস্ট। তাহলে আমরা এই লিস্ট ইউজ করে এই মেনুটাকে বানাবো। তাহলে যখন আমরা একটা মেনু বানাই, তখন এইচটিএমএল আমাদের লিস্ট যে ট্যাগটা আছে এটাকে ইউজ করি, লিস্টের ট্যাগ। তাহলে কিভাবে ইউজ করব? তাহলে লিস্টের ভিতরে দুই রকম লিস্ট ছিল, একটা ছিল আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার মানে হচ্ছে যেটার কোনো অর্ডার নাই, আর একটা হচ্ছে অর্ডার লিস্ট, যেটার একটা অর্ডার আছে। অর্ডার মানে হচ্ছে সিরিয়াল আছে। দেখেন আমরা যদি লিস্ট দেখি এরকম, আমি এখানে বোঝাইতে চাই, ধরেন আমি এখানে 5টা ফলের নাম লিখবো। তাহলে আমি লিখলাম প্রথমে 1 নাম্বার ফল হচ্ছে ম্যাঙ্গো, 2 নাম্বার হচ্ছে অরেঞ্জ, 3 নাম্বার হচ্ছে অ্যাপেল, 4 নাম্বার হচ্ছে বানানা, 5 নাম্বার হচ্ছে চেরি। তাহলে এরকম করে নাম্বার দিয়ে যদি লিখি 1 2 3 4 5, অথবা একের পরিবর্তে লিখি ABCD, তাহলে এগুলোও কিন্তু নাম্বার, তাই না? ABCD এগুলোও কিন্তু নাম্বার। আবার যদি আমি লিখি হচ্ছে রোমান সংখ্যায় 1 2 3 4, এগুলোও কিন্তু নাম্বার। তার মানে আমি যদি এরকম কোনো নাম্বার দিয়ে কোনো লিস্ট বানাইতে চাই, এটাকে আমাদের এইচটিএমএল এর ভাষায় বলে হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তৈরি করার জন্য আমাকে লিখতে হয় ওএল। এগুলো আমরা এইচটিএমএল ক্লাসে বলছিলাম, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আর যদি আমি একটা লিস্ট বানাইতে চাই যেখানে এরকম কোনো নাম্বারিং থাকবে না, জাস্ট আমাদের 5টা ফলের নাম লিখবো, এই 5টা ফলের নাম লিখলাম, এই প্রত্যেকটা নামের পাশে একটা এরকম একটা বুলেট সিম্বল থাকবে, একটা সিম্বল, গোল গোল সিম্বল থাকতে পারে, অথবা স্টার সিম্বল থাকতে পারে, অথবা একটা বক্স থাকতে পারে। তাহলে এগুলোকে বলি বুলেটস। মানে কোনো অর্ডার নাই, মানে কোনো সিরিয়াল নাম্বার নাই। সিরিয়াল নাম্বার থাকলে সেটাকে বলি অর্ডার লিস্ট,
আর সিরিয়াল নাম্বার না থাকলে যদি কোনো এরকম সিম্বল থাকে, এগুলোকে আমরা বলি আনঅর্ডার লিস্ট, মানে কোনো অর্ডার ছাড়া। অর্ডার মানে হচ্ছে নাম্বার দেওয়া থাকলে সেটাকে বলি অর্ডার লিস্ট, আর নাম্বার ছাড়া থাকলে বলি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা একটা আনঅর্ডার লিস্ট বানাবো। কেন আনঅর্ডার লিস্ট বানাবো? আমি যদি দেখি যে এখানে আমাদের স্যাম্পলটা দেখেন, আমাদের মেনুতে কিন্তু কখনোই সিরিয়াল নাম্বার দেওয়া থাকে না, যে 1 নম্বরে হোম, 2 নম্বরে আবার, এরকম দেওয়া থাকে না, জাস্ট একটা আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা এই জন্য আনঅর্ডার লিস্ট অপশন দিয়ে অলওয়েজ কি মেনুটা তৈরি করি। তাহলে আমি জাস্ট কি করব, এখানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব। তাহলে আমি আমার এই স্ক্রিনটা একটু ফ্রেশ করে নিচ্ছি। তাহলে এই ন্যাবের ভিতরে যদি আনঅর্ডার লিস্ট বানাইতে চাই, তাহলে আমাকে প্রথমে লিখতে হবে ইউএল। ইউএল মানেই হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউ ফর আনঅর্ডার আর এল ফর লিস্ট। যদি অর্ডার লিস্ট চাইতাম তাহলে শুধুমাত্র লিখে দিতাম ওএল, ইউ এর পরিবর্তে লিখতাম ও, আর এল তো সেম। তাহলে ওএল হচ্ছে অর্ডার লিস্ট করার জন্য, আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট করার জন্য। তাহলে নেভিগেশনের ভিতরে আমরা একটা লিস্ট নিলাম। এখন লিস্টের ভিতরে আমাদের কি রাখতে হবে, কিছু আইটেম রাখতে হবে। আমাদের 4টা আইটেম রাখতে হবে। একটা হচ্ছে হোম আইটেম, একটা হচ্ছে অ্যাবাউট, একটা হচ্ছে কন্ট্যাক্ট, একটা হচ্ছে সার্ভিসেস। 4টা জিনিস রাখতে হবে। এখন আইটেম রাখার জন্য অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট যাই হোক না কেন, আইটেম রাখার জন্য আমাকে ইউজ করতে হয় হচ্ছে এলআই। এলআই মানেই হচ্ছে লিস্ট আইটেম। তাহলে এরকম কয়টা আইটেম লাগবে? আমাদের 4টা আইটেম লাগবে, যেহেতু আমরা 4টা জিনিস রাখতে চাই, হোম, অ্যাবাউট, তাহলে 4টা রাখতে চাই। তাহলে প্রথমটার ভিতরে আমরা কি চাই? আমি চাই এখানে লেখা থাকবে হোম। এই প্রথমটার ভিতরে লেখা থাকবে হোম, তাহলে আমি এখানে লিখে দিলাম হোম কথাটা লেখা থাকবে। একইভাবে আমরা আরো 3টা নিব। তাহলে আমি চাইলে এটাকে কপি করতে পারি। কপি করে আমি আরো 3বার নিয়ে নিচ্ছি, 1বার, 2বার, 3বার। এই যে কপি করে নিলাম। এখন দ্বিতীয়টা আমরা কি বলবো? আমাদের যে আমরা দেখি আমাদের এখানে কি বলা আছে, অ্যাবাউট, তারপর সার্ভিসেস, কন্ট্রাক্ট। তাহলে আমরা এগুলো লিখে দিব। সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাবাউট, নেক্সট হচ্ছে আমাদের সার্ভিসেস, এন্ড পরেরটা হচ্ছে কন্ট্রাক্ট। এই হচ্ছে আমাদের 4টা অপশন চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি এটাকে এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে যদি যাই, দেখেন এই যে আমি হোমের উপরে যখন নিয়ে যাচ্ছি, এই হোমের উপরে যখন নিয়ে যাচ্ছি, দেখেন আমার পয়েন্টারটা কিন্তু এখন একটা অ্যারো সাইনের মধ্যে দেখা যাচ্ছে, অ্যারো, সাদা কালারের অ্যারো। যখন এই হোমের উপর নিয়ে যে একটা পয়েন্টার হাত চলে আসছে, একটা হাত, তার মানে এখানে ক্লিক করা যায়। এখানে ক্লিক করলে কিছু না কিছু কাজ হবে, বা যদিও আমাদের এখানে বলা নাই যে ক্লিক করলে কি হবে, বাট এই ক্লিকেবল মানে এখানে নিয়ে গেলে আমাদের পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে। তার মানে এগুলো একটা লিঙ্ক, মানে মেনু মানে কি, এটা লিঙ্ক। এখানে ক্লিক করলে কিছু না কিছু হওয়ার কথা। বাট আমরা যেটা করলাম আনঅর্ডার লিস্ট ইউজ করে, এখানে কিন্তু কোনো লিঙ্কের কথা বলি নাই আমরা, শুধুমাত্র 4টা লিস্ট আইটেম দিয়েছি। একটা নাম হোম, একটা অ্যাবাউট, একটা সার্ভিস, একটা কন্ট্যাক্ট। এখন যদি আমরা লিঙ্ক বানাইতে চাই, এসটিএমএল আমরা একটা ট্যাগ দেখছিলাম, অ্যাঙ্কর ট্যাগ, মনে পড়ে কারো? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে আমরা কি করতে পারি, লিঙ্ক তৈরি করতে পারি। তাহলে আমি যদি চাই যে এই হোমটা একটা লিঙ্ক আকারে হবে, যে হোমের উপরে মাউস নিয়ে গেলেই একটা হাতের মতো সিম্বল আসবে, দেন ক্লিক করলে কোন একটা কাজ হবে, তাহলে ওই কারণে আমার কি করতে হবে, এটা একটা লিঙ্কের ভিতরে রাখতে হবে। তাহলে যদি চান যে হোমটাকে একটা লিঙ্কের ভিতরে রাখতে, তাহলে এই যে হোম লেখার ঠিক আগেই, মানে এই লিস্ট যেখানে শুরু করছিলাম এলআই, এলআই এর পরে এই হোম লেখা শুরুর আগে আমরা কি করবো, একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। অ্যাঙ্কর ট্যাগ কিভাবে ইউজ করে? প্রথমে লিখলাম এ, অ্যাঙ্করের জন্য এ, দেন আমরা লিখতে হবে হাইপার রেফারেন্স, দ্যাট ইজ HREF। HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স। তার মানে কেউ যদি এই হোমে ক্লিক করে, তাকে কি করবে, কোথায় নিয়ে যাবে, সেটা আমরা এখানে বলে দিতে হবে। তাহলে এ হচ্ছে অ্যাঙ্কর, দেন স্পেস দিয়ে HREF এন্ড ইকুয়াল সাইন দিয়ে এই কোটেশনের ভিতরে আমাকে বলতে হবে যে আসলে কেউ যদি এই হোমে ক্লিক করে তাকে কোথায় নিবে। তাহলে আমি যদি বলে দেই যে এখানে হোমে ক্লিক করলে তাকে গুগলে নিয়ে যাও অথবা ইউটিউবে নিয়ে যাও, তাহলে এখানে গুগল বা ইউটিউব যেখানে যেতে চাই তার ওয়েব অ্যাড্রেসটা আমাকে লিখে দিতে হবে। তাহলে আপাতত যেহেতু আমরা কোথাও যেতে চাই না, তাহলে এখানে আমরা একটা হ্যাশ দিয়ে রাখলাম, মানে আমরা এখানে কোথাও যেতে চাই না, যেখানে ছিল ওখানেই থাকো। তাহলে হ্যাশ মানে হচ্ছে জাস্ট যেখানে ছিল ওখানেই থাকো, কোথাও যাওয়া লাগবে না। পরে যখন আমরা চেঞ্জ করবো, তখন এই হ্যাশের পরিবর্তে লিঙ্কটা বসাই দিলেই কাজ করবে। আপাতত আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না, এই জন্য হ্যাশ দিচ্ছি বাই ডিফল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের, বলে দিলাম যে এখানে একটা লিঙ্ক হবে। এখন দেখেন এই যে এটা একটা যখন শুরু করলাম HREF হ্যাশ, দেন এটা শেষ হয়ে গেছে। তাহলে এই যে এ শুরু এবং শেষ, এই দুইটার মাঝখানে আমাকে কি করতে হবে, এই হোম লেখাটাকে রাখতে হবে। হোম লেখাটাকে রাখতে হবে এই লিঙ্কের মাঝখানে। তার মানে ব্যাপারটা হচ্ছে একটা লিস্ট আইটেম, তার ভিতরে কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, তার ভিতরে লেখা আছে হোম, অ্যাঙ্কর ট্যাগটা শেষ, লিস্টটা শেষ। তাহলে এই ফরম্যাটে যখন লিখবো, তখন আমাকে ওইভাবে লিঙ্ক আকারে শো করবে। তাহলে এই সেম জিনিস আমরা অ্যাবাউট এর জন্য যদি করতে চাই, সার্ভিসের জন্য করতে চাই, ব্যাপারটা একই রকম। তাহলে
আমি এই অংশটুকু, এই যে অ্যাঙ্কর ট্যাগের অংশটুকু যদি আমরা এখান থেকে কপি করি, কপি করে অ্যাবাউট এর আগে দিয়ে দিলাম, যে অ্যাবাউট এর আগেও একটা লিংক হবে, সার্ভিসের আগে দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল এর কন্টাক্টের আগে দিয়ে দিলাম। একইভাবে এই যে অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট এগুলো শেষ যখন হবে, এরপরে কি আমাদের এই লিঙ্ক ট্যাগটা শেষ করতে হবে। তাহলে এই এন্ডিং লিঙ্ক ট্যাগটাকেও আমরা কি করলাম, কপি করে এগুলোর পরে দিয়ে দিলাম, যে এখানে লিঙ্ক শেষ হয়ে গেল, সার্ভিসেস এর পরে সার্ভিসেস এর যে লিঙ্কটা শেষ হয়ে যাবে এবং কন্টাক্টের পরে শেষ হয়ে যাবে। তাহলে আমি ভাঙাই দেখালাম আপনাদের, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। আমরা চাইলে প্রথমবার এটা রেডি করে দিয়ে কপি করে নিতে পারতাম। তাহলে এই হচ্ছে এখন কি হবে, এটা আসলে লিঙ্ক আকারে দেখাবে, যে হোমের উপরে যখন নিয়ে যাব তখন লিঙ্ক দেখাবে। আচ্ছা, আমরা একটু আউটপুটটা দেখি, তাহলে আমাদের সুবিধা হবে যে এটার আসলে আউটপুটটা কি আসলে, যা করলাম কি আসে আসলে। তাহলে আউটপুট দেখার জন্য কি করতে হয়, বেসিক্যালি আমি যেহেতু ভিএস করে আছি, দেখেন আমাদের ফাইলের নাম হচ্ছে প্রজেক্ট ডট এসটিএমএল। এই যে প্রজেক্ট ডট এসটিএমএল, তাহলে এই যে বাম দিকে ফোল্ডারের ভিতরে প্রজেক্ট ডট এসটিএমএল যে ফাইলটা আছে, এটার উপরে মাউস নিয়ে জাস্ট রাইট ক্লিক করব, একটা অপশন আছে ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন উইথ লাইভ সার্ভার, জাস্ট এখানে একটা প্রেস করব। প্রেস করলেই দেখেন আমাদের ফাইলটা একটা ব্রাউজার ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন তাই না স্ক্রিনটা। ব্রাউজারে যদি দেখেন, দেখবেন যে এখানে ব্রাউজারে আমাদের কি লেখা আছে, উপরের দিকে লেখা আছে মাই লোগো। মাই লোগো লিখছিলাম আমরা, মাই লোগো লেখা আছে, তার নিচে লেখা আছে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্টাক্ট। এবং হোমের উপরে এই যে মাউস নিয়ে গেলে একটা হ্যান্ডের মতো দেখায়, অ্যাবাউট, সার্ভিস এগুলো দেখায় না, তার মানে এখানে হয়তো কোনো ঝামেলা হচ্ছে। একটু দেখি কোথায় কি আসছে। তাহলে এখানে আমাদের এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগটা এখানে রয়ে গেছে, এই কারণে দেখায় নাই। তাহলে এটা আমরা এই পাশটা তো আর ক্লোজ হবে না, ক্লোজটা মুছে দেয় এখান থেকে, ক্লোজটা তো হবে লেখার পরে। তাহলে এখন দেখেন সবগুলোই ঠিক আছে আমাদের। হোম, হোমের পরে অ্যাঙ্কর ট্যাগ শেষ, অ্যাবাউট এর পরে শেষ, সার্ভিস পরে শেষ, কন্টাক্টের পরে শেষ। এখন যদি সেভ করে আমরা আবার সেই যাই, এখানে দেখেন এখন প্রত্যেকটার সাথে কি লিঙ্ক চলে আসছে। হোমে নিয়ে গেলে হাত দেখা যায়, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। দেখতে কিন্তু আমাদের এটার মতো হয় না এখনো, এটা হইতে আরো সময় লাগবে। বাট আমরা স্ট্রাকচারটা বানাচ্ছি আগে, যে আমাদের লোগো থাকবে একটা, তারপর একটা মেনু থাকবে, ওটা বানাই ফেলছি কিন্তু এরপরে। এরপর আর কি চাই, একটা বাটন থাকবে, এরকম একটা বাটন, সাইন আপ লেখা একটা বাটন থাকবে। তাহলে এই বাটনটা আমরা বানাই ফেলি। তাহলে এরকম চেহারা হইতে গেলে আমরা আরো অনেক কাজ করতে হবে। আমরা জাস্ট স্ট্রাকচার বানাচ্ছি এসটিএমএল দিয়ে, দেন যখন সিএসএস অ্যাপ্লাই করব তখন আসলে দেখতে এরকম হবে। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে এসটিএমএল দিয়ে কাঠামোটা বা স্ট্রাকচারটা বানাই নেওয়া, যে আমাদের আসলে কি কি থাকবে, দেন কোথায় কি থাকবে, কি রকম হবে, কালার টালার কি হবে, সবকিছু আমরা পরে সিএসএস দিয়ে এটাকে মডিফাই করব। তাহলে লোগো থাকবে আমাদের এই পাশে, তারপর থাকবে এটা। তাহলে এটা তো এখানে নিচে আসছে, লোগোর নিচে, বাট এটা থাকবে কি লোগোর সামনের দিকে থাকবে, এখানে থাকবে মাঝখানে। তাহলে এটা আমরা করবো, সমস্যা নাই। তাহলে আমরা কোথায় যাচ্ছি, আবার কোড উইন্ডোতে চলে যাচ্ছি। তাহলে নেভিগেশনের পরে আমরা চাই একটা বাটন তৈরি করতে। নেভিগেশন তো আমার শেষ, তাহলে আমাদের দুইটা পার্ট করা হয়ে গেছে। একটা হচ্ছে লোগোর একটা পার্ট করলাম হেডারের ভিতরে, তারপর নেভিগেশনের একটা পার্ট করলাম, এটাও শেষ, মানে মেনুটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা চাই একটা বাটন তৈরি করতে, তাহলে লিখলাম বাটন। বাটন এই কথাটা লিখলাম, বাটন একটা ট্যাগের নাম, বাটন লিখলাম। এখন এই বাটনের ভিতরে কি লেখা দেখতে চাই, তাহলে আমাদের দেখেন, আমি যদি আমাদের স্যাম্পলটা দেখি, এই বাটনের ভিতরে লেখা আছে আমাদের, এই যে লেখা আছে সাইন আপ, বাটনের ভিতরে লেখা আছে সাইন আপ। তাহলে আমি সাইন আপ লিখতে চাই, তাহলে আমি এখানে লিখে দিব বাটনের ভিতরে সাইন আপ, সাইন আপ। তাহলে হয়ে গেল বাটনটা রেডি আমাদের। এখন আমরা যদি এই বাটনটাকে নিয়ে কাজ করতে চাই, মানে বাটনটার তো চেহারা দেখতে, আমি একটু দেখি যে বাটনের চেহারা আসলে কেমন আসছে, একটু আমরা আবার যেয়ে দেখি যে আমাদের এই পেজটাকে যখন দেখবো তখন এই বাটনের চেহারা আসছে এরকম। দেখেন এই যে সাইন আপ বাটনটা এরকম চেহারা আসছে, তাহলে মাই লোগো এরকম চেহারা আসছে, তারপরে মেনুটা আসছে এইভাবে, তার নিচে সাইন আপ বাটনটা এরকম আসছে চেহারা। বাট আমাদের অ্যাকচুয়ালি যাচ্ছিলাম এরকম সুন্দর একটা বাটন, তাই না, যেটা কালারফুল বাটন। তাহলে এটা থেকে এটা আনতে হলে আমার কি করতে হবে, অবশ্যই সিএসএস ইউজ করতে হবে। তাহলে যদি সিএসএস ইউজ করতে হয় এই বাটনে, তাহলে আমাকে এই বাটনটাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন বাটনকে ওরকম স্টাইল করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে কিন্তু এই বাটনের একটা ক্লাস দিতে হবে। যেমন এই যে আমরা ডিভের একটা ক্লাস দিয়েছিলাম লোগো ক্লাস, তাহলে এটা ধরে ধরে আমরা কি করব, লোগোটাকে আমাদের ওই এরকম সুন্দর করবো, তাই না, এখানে যেভাবে বলা আছে এভাবে বানাবো, মাই লোগোটা যেভাবে আছে ওইভাবে বানাবো আমাদের লেখাটাকে। একইভাবে বাটনটাকেও যদি এরকম বানাইতে চাই কালারফুল, তাহলে আমাকে কি করতে হবে, বাটনটাকেও একটা ক্লাস দিয়ে ধরতে হবে। তাহলে ক্লাসটা দিব কিভাবে, তাহলে বাটনের সামনে, এই যে বাটনটা একটা যেখানে শুরু করছিলাম এর সামনে দিয়ে দেবো ক্লাস,
ক্লাসের নাম দিয়ে দিলাম, ধরেন আমাদের যেহেতু এটা বাটন, বাটনের নাম ছিল সাইন আপ বাটন, তাহলে নাম দিয়ে দিলাম সাইন আপ বাটন। সাইন আপ যে কোনো নাম হতে পারে, জাস্ট আমরা ম্যাচ করে রাখছি যাতে আমাদের পরবর্তীতে মনে রাখতে সুবিধা হয় যে এটা কোন বাটন ছিল, সাইন আপ বাটন ছিল। তাহলে সাইন আপ বাটনটাকে যখন আমরা কালার করতে চাই তখন এই ক্লাসটা ধরে আমরা কালার করব, সাইন আপ হাইপেন দিয়ে বললাম বাটন। তাহলে এই সাইন আপ বাটন ক্লাসটাকে যখন আমরা চেঞ্জ করব সিএসএস দিয়ে, তখন আমাদের দেখবো বাটনটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। তাহলে আমাদের কিন্তু আসলে হেডিং অংশটা শেষ, হেডিং এর পার্টটুকু আমাদের রেডি করা হয়ে গেছে। এখন এই হেডিং এর পার্টটুকু রেডি করার পর আমরা হেডিংটাকে আসলে আগে কমপ্লিট করে আসি। হেডিংটাকে অ্যাকচুয়ালি আমাদের এরকম বানাই আসি, আমরা পুরাটাকে শেষ করার আগে একটা পার্ট দেখি, তাহলে আমাদের আসলে কনফিডেন্স পাবো যে আসলে আমাদের কাজ হচ্ছে আসলে অ্যাকচুয়ালি। তাহলে এই অংশটুকু আমরা যখন সেভ করে রান করলাম তখন আসলে এইভাবে আসছে আমাদের, এইভাবে আসছে, চেহারাটা এরকম আসছে। এখন দেখেন বারবার আমরা এখান থেকে সেভ করতেছি, আবার ব্রাউজারে যেয়ে দেখতেছি আউটপুটটা। তাহলে এই থেকে আমরা যদি মানে আরো ইজিলি করতে চাই যে আমি এখানেই কোড লিখবো, কোড লেখার পর যখনই আমি সেভ করব সাথে সাথে আমি এই কোডের এই পাশেই ওটা আউটপুটটা দেখতে পাবো, তাহলে প্রত্যেকবার আমাকে ব্রাউজারে যে আউটপুটটা দেখতে হবে না। তো এটার জন্য একটা শর্টকাট বলছিলাম আমরা, যে আমরা কি করতে পারি, এই যে আমাদের যে ভিএস কোডের সাথে একটা ইন্টিগ্রেটেড ব্রাউজার আছে, ওই ব্রাউজারটাকে আমি এখানে ওপেন করে নেই, ফলে কি হবে আমি এখানে যাই কোড লিখবো সাথে সাথে ওটার আউটপুটটা আমরা এই পাশেই দেখতে পাবো। তাহলে এই জন্য আমাকে কন্ট্রোল শিফট পি এটা প্রেস করলে, আমি যদি ভিএস করে থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল দেন শিফট এবং পি প্রেস করি, কন্ট্রোল শিফট পি এটা প্রেস করলে দেখেন উপরের দিকে, এই যে উপরের দিকে আমার একটা মানে আমাদের এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, আমাদের একটা কমান্ড উইন্ডো চলে আসছে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা অপশনের নাম লেখা আছে সিম্পল ব্রাউজার। সিম্পল ব্রাউজার এই প্রথম অপশনটাই, এই সিম্পল ব্রাউজারটাকে আমি ক্লিক করবো যে আমি একটা সিম্পল ব্রাউজার এখানে নিতে চাই। তাহলে আমাকে হয়তো গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হয় অথবা মজিলা ইউজ করতে হয়, বাট ওটা ইউজ করতে গেলে আমাকে প্রত্যেকবার ওই ব্রাউজারে যে দেখতে হয় যে আউটপুটটা কেমন আসছে। বাট ওটা না করে আমি আমার এই ভিএস কোডের সাথেই যে ইন্টিগ্রেটেড ব্রাউজারটা দেওয়া আছে এটাকে এখানেই আমি ওপেন করব, ফলে বারবার কষ্ট করে ওখানে যাওয়া লাগবে না, আমরা সাথে সাথে এখানে দেখতে পাবো আউটপুটটা কি আসছে, মানে আমাদের কোড করাটা আরো ফাস্ট হয়ে যাবে। তাহলে এই কারণে আমরা সিম্পল ব্রাউজারটা নিয়ে আসলাম। কিভাবে আনলাম, ভিএস কোড থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল চাপ দিলাম, শিফট চাপ দিলাম এন্ড পি বাটন চাপ দিলাম, কন্ট্রোল শিফট পি এটা চাপ দিলে এই যে এখানে উপরের দিকে চলে আসতেছিল। আমি আবার যদি দেখাই, কন্ট্রোল শিফট পি চাপ দিলে এই যেটা চলে আসছে একটা লিস্ট, এই লিস্ট থেকে আমি নিয়ে নিছি সিম্পল ব্রাউজার। এখন এইখানে একটা অ্যাড্রেস লিখতে হবে, এখন অ্যাড্রেসটা পাবো কই? তাহলে অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমাদের যে প্রজেক্টর এসটিএমএল ফাইলটা ছিল এটাকে যখন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার করছিলাম, ওপেন উইথ লাইভ সার্ভার, তখন কিন্তু আমার ব্রাউজারে এটা দেখাচ্ছিল, এই যে এটা চলে আসছিল। এখন ব্রাউজারে দেখেন এখানে অ্যাড্রেস বারে একটা অ্যাড্রেস আসছে, মানে এই অ্যাড্রেসের রেসপেক্টই তো আমাকে এটা দেখাচ্ছে। এই অ্যাড্রেসটাকে আমি কপি করবো, এখান থেকে জাস্ট অ্যাড্রেসটাকে উপরে সিলেক্ট করে এটাকে কপি করবো, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করে আমাদের এই ভিএস করে চলে যে এই যে এখানে আবার সিম্পল ব্রাউজারটা চলে গেছে। এখন তাহলে আবার নিয়ে আসি, কিভাবে আনবো, কন্ট্রোল শিফট পি স্যাম্পল ব্রাউজার, এরপর এইখানে এই যে উপরের দিকে যে অ্যাড্রেস বারে আমাদের অ্যাড্রেসটাকে যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম, আবার চলে গেছে। তাহলে আবার কন্ট্রোল শিফট পি দিলাম, সিম্পল ব্রাউজারে প্রেস করলাম, দেন অ্যাড্রেস বারে আমি অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম। এখন যে কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এই পাশে কিন্তু স্যাম্পল ব্রাউজারটা আমার মানে পেজের ডান দিকে অটোমেটিক চলে আসছে। ফলে কি হচ্ছে, এখন কিন্তু আমাকে প্রত্যেকবার আর ব্রাউজার ওপেন করে আউটপুট দেখতে হবে না, আমি সরাসরি এখানে কাজ করব আর এই পাশে আউটপুটটা দেখবো, ফলে কি আমাদের কাজ অনেক ফাস্ট হবে, তার মানে ইজিলি হয়ে গেল ব্যাপারটা। বারবার আমাকে আর কষ্ট করে বারবার আউটপুট দেখার জন্য ব্রাউজারে যাওয়া লাগবে না। কারণ আমি এখানে এই যে হোম এর পরিবর্তে আমি যে লিখি হোম 1 2 3 এটা লিখে যখনই সেভ দিচ্ছি দেখেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি হোম 1 2 3 হয়ে গেছে। তাহলে সাথে সাথে আমরা আউটপুটটা এখানে কিন্তু চেঞ্জ দেখতে পাবো। তাহলে এটা যখন আমরা বিএস কোড ইউজ করবো তখন এই ফিচারটা আমরা ইউজ করবো যাতে আমাদের কাজ অনেক ফাস্টার হয়। ওকে, তাহলে এই যে লোগোটা বা আমাদের মেনুটা যেভাবে আসছে এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে চাই, এরকম করতে চাই, এরকম করে ফেলি, এটা করে ফেলি, দেন বাকি অংশগুলো পরে আস্তে আস্তে করি। কেননা পুরাটা একসাথে করতে গেলে অনেকটা সময় লাগবে, যেহেতু আমাদের হয়তো মানে আমরা দেখে অতটা মানে পাচ্ছি না যে আমাদের আসলে কি হচ্ছে ব্যাপারটা, তাই না? যেহেতু অনেকগুলো কোড দেখতেছি কিন্তু আউটপুট দেখতে পাচ্ছি না এখনো। তাহলে আমরা আসলে এই যে মাই লোগোটা যেভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, মাই লোগো লেখাটা একটু মোটা করে আছে বাম দিকে, এরপরে মেনুটা মাঝখানে আছে, একটু মাঝখানে ফাঁকা দেওয়া আছে এবং বাটনটা একটু কালারফুল আছে, এইগুলো আমরা করে ফেলি। তাহলে আমাদের মোটামুটি একটা কনফিডেন্স পাবো যে আমাদের আসলে
অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিছুটা। তাহলে আপাতত যেহেতু আমরা মেনুর কাজটা করে ফেলছি HTML দিয়ে, এখন মেনুসে আমরা CSS অ্যাপ্লাই করি যাতে দেখতে এরকম হয়। তাহলে এটা CSS অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে হবে সেটা একটু আমরা করি। তাহলে আমরা আবার কোড উইন্ডোতে ফেরত যাচ্ছি। এখন এই আমরা লোগো যে ক্লাসটা আছে এটা একটা CSS দিব, এই নেভিগেশনে একটা CSS দিব এবং বাটনে একটা CSS দিব। ফলে কি হবে, আমাদের ব্যাপারগুলো দেখতে অ্যাকচুয়ালি যেভাবে আমাদের হওয়ার কথা ছিল ওইভাবে হবে। দেখি হয় কিনা। তাহলে CSS লেখার জন্য আমাদের বলছিলাম, CSS লেখার জন্য আমাদের অনেক ভাবে CSS লেখা যায়। একটা হচ্ছে কিভাবে লেখা যায়, যে আমাদের চাইলে ইনলাইন CSS লিখতে পারি। ইনলাইন মানে হচ্ছে যেই ট্যাগটাকে আমরা স্টাইল করতে চাই ওই ট্যাগের সাথেই আমরা CSS এর কোড লিখতে পারি, যেটা আমরা কখনোই আসলে প্রফেশনালি প্র্যাকটিস করব না। ইনলাইন CSS টা খুব রেয়ার কেসে ইউজ হয়, যদি আমরা স্পেসিফিক কোনো একটা আইটেমকে মানে স্টাইল করতে চাই তখন ইনলাইন ইউজ করি। বাট প্রফেশনাল ক্ষেত্রে কখনোই আমরা ইনলাইন ইউজ করি না, আমরা তখন ইউজ করি ইন্টারনাল CSS। বাট ইন্টারনালটাও আসলে খুব বেশি ইউজ হয় না, সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এক্সটার্নাল CSS। মানে আলাদা একটা CSS ফাইল আমরা বানাই, যেই ফাইলের ভিতরে আমাদের CSS এর সমস্ত কোডগুলো লিখি এবং ওই ফাইলটাকে আমাদের এই HTML ফাইলের সাথে আমরা লিঙ্ক করে দেই। ফলে কি হবে, যে ওই ফাইলটা যখনই আমি লিঙ্ক করে দিব তাহলে ওই ফাইলে যত স্টাইল বলা আছে সবগুলো আমার পেজের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ফলে কি হবে, ওই ফাইলটাকে চাইলে আমরা অন্য কোনো প্রজেক্টেও ইউজ করতে পারবো। ধরেন আমরা একটা CSS ফাইল বানাইলাম, ওই সেম ক্লাস দিয়ে যদি আমি অন্য একটা প্রজেক্ট বানাই, যেই প্রজেক্টেও ক্লাসের নাম দেন, এখানে ক্লাসের নাম দিলাম কি লোগো, তাহলে আমি সেকেন্ড একটা প্রজেক্ট বানাচ্ছি ওটার ক্লাসের নাম দিলাম লোগো বানানোর জন্য। ফলে কি হবে, ওই ফাইলটা যখন ওই মানে ওই প্রজেক্ট ইউজ করবো তখন অটোমেটিক কিন্তু ওটাও সিমিলার ওয়েতে কি হবে, স্টাইলিশ হয়ে যাবে। তার মানে আমরা রিইউজ করতে পারবো কোডটাকে। তাহলে রিইউজ করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, এক্সটার্নাল বা আলাদা একটা CSS ফাইলে কাজ করতে হবে। তাহলে আমরা আপাতত এক্সটার্নাল না করে এখানেই করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি যদি এখানেই HTML এর ভিতরেই CSS লিখতে চাই একই ফাইলের ভিতরে, তাহলে আমরা অপশন ইউজ করব কোনটা, ইন্টারনাল CSS। ইন্টারনাল একটা হচ্ছে ইনলাইন, যেটা হচ্ছে এই ট্যাগের সাথে সাথে লিখে দেওয়া, এটাকে বলে ইনলাইন। একটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল মানে হচ্ছে এই সেম পেজেই লিখবো বাট ট্যাগের ভিতরে লিখবো না, আমরা লিখবো কোথায়, হেডের ভিতরে। হেড, এই যে হেড নামে একটা সেকশন আছে উপরের দিকে, এই হেডের ভিতরে যদি কোনো একটা স্টাইল লিখি এটাকে বলে ইন্টারনাল CSS। আর একটা হচ্ছে নতুন একটা ফাইল তৈরি করব আমরা CSS ফাইল নামে, যেমন HTML ফাইল তৈরি করছি ওরকম একটা নতুন ফাইল তৈরি করব, ধরেন style.css বা design.css একটা ফাইল তৈরি করে ওই ফাইলের ভিতরে আমরা কোড লিখবো, যেটার নাম হচ্ছে এক্সটার্নাল CSS। তাহলে আমরা আপাতত ইন্টারনালটা দেখি। ইন্টারনাল দেখার জন্য আমাদের হেড যেটা আছে, এই যে হেড শুরু হেড শেষ, এই হেডের ভিতরে টাইটেলের নিচে এসে আমরা কি করব, একটা ট্যাগ বলবো। তাহলে ইন্টারনাল CSS এর জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হয়, যে ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। তাহলে আমি এখানে লিখলাম স্টাইল। তাহলে এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা আসলে যত CSS এর কোড আছে এই পেজের জন্য সব আমি এইটার ভিতরে লিখবো, স্টাইল শুরু এবং স্টাইল এর ভিতরে সমস্ত কোডগুলো লিখবো। আর আমরা যখন এক্সটার্নাল করতাম তখন আমরা নতুন একটা ফাইলের ভিতরে করতাম। তাহলে আমাদের পুরো কোডটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে ওই নতুন ফাইলে রেখে দিতে পারবো। আপাতত আমাদের দেখার সুবিধার জন্য একই ফাইলে করছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা আসলে কোনটার জন্য কোন স্টাইলটা ইউজ করতেছি। যেহেতু আমরা নতুন তাহলে এইভাবে দেখতেছি, যখন আমরা পরে আরো বেশি প্র্যাকটিস করবেন তখন আলাদা ফাইলে আমরা করে দেখবো। তাহলে আমরা স্টাইলের ভিতরে জাস্ট স্টাইল গুলো করবো। তাহলে প্রথমে আমরা কিসের স্টাইল বানাবো বলতে পারেন, প্রথমে কিসের স্টাইল দিব, কোনটাকে স্টাইল করবো প্রথমে? তাহলে প্রথমে আমরা স্টাইল করবো কাকে বলছিলাম, হেডারটাকে, তাই না? হেডার, যেহেতু আমরা হেডারটাকে স্টাইলিশ করতে চাই, হেডার অংশটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, হেডারটাকে আমরা স্টাইলিশ করতে চাই। তাহলে একটু যদি খেয়াল করি, যখন আমাদের নর্মালি কোনো স্টাইল দেই নাই তখন দেখেন এই যে মাই লোগো কথাটা লেখা আছে আমাদের, এরপর এখানে এই যে আমাদের নেভিগেশনের অংশটুকু আছে একটা বাটন দেওয়া আছে। এখন আমরা এটাকে স্টাইলিশ করার জন্য আমরা এক একটা ট্যাগকে ধরেও স্টাইল করতে পারি অথবা ক্লাস ধরে ধরেও স্টাইল করতে পারি। তাহলে হেডারে যেহেতু কোনো ট্যাগ নাই, মানে কোনো মানে আমাদের ক্লাস নাই, তাহলে সরাসরি আমরা হেডারকে ধরে স্টাইল করব। এখানে যেহেতু এই ডিভের একটা ক্লাস আছে লোগো, তাহলে এই লোগোটা ধরে আমরা স্টাইল করব। তাহলে কিভাবে করবো একটু দেখি। তার আগে আমি যদি দেখেন আমাদের লেখার যে ফন্ট গুলো আছে, ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল, যে মাই লোগো কথাটা লেখা আছে এটার লেখার স্টাইল আর আমাদের এইখানের যেটা ছিল এটার লেখার স্টাইল দুটো একটু ডিফারেন্ট না, নাকি একই রকম? একটু বলেন তো, যেটা কি সেম স্টাইলটা লেখার? স্যার সেমই আছে স্যার, স্যার দেখুন।
না, এখন স্যার মাই লোগো লেখাটা এখানের ফন্ট মানে ফন্ট স্টাইল এবং এইখানে ফন্ট স্টাইল কিন্তু সেম না একেবারে, তাই না? এখানে এটা হচ্ছে স্যার সেম টু একবার সেম না sir। হ্যাঁ একেবারে হুবহু মানে লেখা সেম, বাট হচ্ছে কিন্তু স্টাইলটা একটু ডিফারেন্ট এখান স্টাইলটা থেকে, সেম না। ডিফারেন্ট। তাহলে আমি যদি চাই যে আমার ওয়েব পেজে যতগুলো লেখা হবে এই প্রত্যেকটা লেখার একটা নির্দিষ্ট ফন্ট আমরা ইউজ করবো, আমরা কিন্তু এরকম করি যখন একটা ওয়েবসাইটে কোনো কিছু লিখি তখন পুরো ওয়েবসাইটে কিন্তু একটা সিঙ্গেল ফন্ট ইউজ করি, যে সব জায়গায় একই রকম লেখা, যে এরিয়াল লেখে একই রকম, অথবা টাইমস নিউ রোমান, অনেক এরকম অনেকগুলো ফন্ট আছে। মাইক্রোসফট ওয়ার্ড যারা ইউজ করছেন তারা ডিফারেন্ট ফন্টের নাম জানেন। ফন্ট মানে লেখার স্টাইল, যে কোন স্টাইলে লেখাগুলো লিখবো এটাকেই বলে ফন্ট। ফন্ট স্টাইল বলতে আমরা এরিয়াল একটা ফন্ট স্টাইল আছে, টাইমস নিউ রোমান আছে আমাদের, আমাদের তাহমা নামে একটা ফন্ট আছে, এরকম লট লট অফ ফন্ট আছে আমাদের। তাহলে আমি কোন ফন্ট ইউজ করব সেটা আমরা কিন্তু বলে দিতে পারি। তাহলে ওটা যদি বলতে চাই তাহলে আমরা স্টাইলের ভিতরে প্রথমেই কি করব, আমাদের আসলে এই যে সাদা এরিয়া, যে এরিয়াতে আমরা আসলে কন্টেন্ট দেখতে পাই এটাকে আমরা বলি বডি। তাহলে এই যেখানে এই যে বডির ভিতরেই কিন্তু আমরা লিখতেছি কোড, দেখেন এই যে খেয়াল করেন এই বডির ভিতরেই কিন্তু আমরা এই হেডারটা লিখছি। তাহলে আমি বডিকে যদি একটা পার্টিকুলার বলে দিতে চাই আমার বডির ভিতরে কোন স্টাইলে লেখা হবে, তাহলে আমি এখানে স্টাইলের ভিতরে প্রথমে লিখলাম বডি। তাহলে এই বডি লিখে একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করলাম। তাহলে এটাকে বলে হচ্ছে ট্যাগ সিলেক্টর, যে আমি বডি নামে একটা ট্যাগ আছে আমাদের এচটিএমএল, ওইটাকে আমরা সিলেক্ট করলাম এবং এই বডির জন্য কিছু স্টাইল বলতে চাই। তাহলে এই বডি কিন্তু এই ট্যাগের কথা বলছে, এই বডি এখানে এই বডি একই জিনিস, এখানেও যে বানান লেখা আছে বডি এই সেম জিনিস এটা। তাহলে কোন একটা ট্যাগকে যখন স্টাইল করব তখন ওই ট্যাগের নামটা আমাকে লিখতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবং এর ভিতরে এসে আমাকে বলতে হবে যে এই বডির জন্য আমি কি চাই। ধরেন বডির জন্য আমি কি চাই, যে বডির জন্য আমি যদি বলি যে বডির একটা কালার চাই, যে আমার পুরা পেজের কালার তো সাদা, বাট আমি বডির একটা কালার চাই, কি কালার চাই, আমি চাই বডির কালার তো লাল চাই, যদিও আমরা লাল দিব না, বাট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমি এখানে লিখতাম যে ব্যাকগ্রাউন্ড কালার, এরপর যে লিখে দিই রেড, তাহলে দেখেন কি হবে, সেভ দিলেই দেখতে পাবেন আমার পুরা বডিটা লাল কালারের হয়ে গেছে। তার মানে আমি কিন্তু এই বডি এইটা দিয়ে কি করলাম, এই বডিটাকে ধরলাম যে আমার এইচটিএমএল এর বডিটা কি হবে, লাল কালারের হয়ে যাবে। যখনই বললাম বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড, পুরা বডিটা লাল কালার হয়ে গেছে। বাট যদিও আমরা লাল কালার ইউজ করবো না, আপাতত এটা ফেলে দিচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে যে কিভাবে একটা ট্যাগকে সিলেক্ট করে ওটার স্টাইল করতে হয়। বাট আমরা কি চাচ্ছিলাম আসলে, কেন এটা বডিতে আসছিলাম, আসছিলাম যে বডির একটা আমরা ফন্ট দিব, যে প্রত্যেকটা লেখা একই স্টাইলে হবে। তাহলে এই জন্য আমাকে এখানে বলতে হবে ফন্ট, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে হচ্ছে যে অনেকগুলো ফন্টের কালেকশনকে বলি ফন্ট ফ্যামিলি, আর শুধু ফন্ট মানে একটা ফন্ট। ফন্ট ফ্যামিলি আমরা কেন বলি, অনেক সময় কি হয় যে আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ধরেন আমি বলে দিলাম যে আমার ফন্ট হবে এরিয়াল। এখন আপনি তো এই আপনার কম্পিউটারে যখন এই ওয়েব পেজটা দেখবেন, আপনার কম্পিউটারে যদি এরিয়াল ফন্ট না থাকে তাহলে কি হবে, তাহলে ঝামেলা হয়ে যাবে না? আমি বলে দিচ্ছি যে আমার ফন্ট পেজের ফন্ট হবে এরিয়াল, এখন এরিয়াল ফন্টটা যার কম্পিউটারে নাই সে কিভাবে দেখবে? তাহলে এই কারণে আমরা কি করি, একটা ফ্যামিলি বলে দেই। ফ্যামিলি মানে হচ্ছে যে এখানে দেখেন এই প্রত্যেকটা ভিতরে দুই তিনটা করে নাম দেওয়া আছে, যেখানে যদি আমরা খেয়াল করি এই যে একটা টাইমস নিউ রোমান, দেন টাইমস, দেন শেরিফ, এখানে তাহমা, জেনেভা, ভ্যারেন্ডা, সান শেরিফ, অনেকগুলো করে দেওয়া আছে। আমি যদি কোনো একটা আমরা ক্লিক করি, যেমন আমি যদি বলি এরকম এটা চাই তাহমা এটা চাই, তার মানে কি হচ্ছে, এটা যদি সে প্রথমে দেখবে এটা আছে কিনা, যে কম্পিউটার রান হবে তার কাছে এটা যদি থাকে তাহলে এই ফন্ট দেখাবে, এটা না থাকলে এটা দেখবে এটা আছে কিনা। তার মানে অনেকগুলো যেহেতু বলছে, কোনোটা 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 তো ম্যাচ করবেই, তাই না? তাহলে একটা না পাইলে দ্বিতীয়টা সে চেক করবে, এই কারণে মাল্টিপল জিনিস আমরা বলে দেই। এই জন্য এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি, মানে অনেকগুলো ফন্টের একটা কালেকশন। তাহলে আমি বলে দিলাম যে আমাদের ফন্ট ফ্যামিলি হবে এই ফন্ট ফ্যামিলিটা। এটা বলে দিয়ে যখন আমি সেভ করি, দেখেন আমাদের কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখন মাই লোগো, হোম, অ্যাবাউট, এই লেখাগুলো একটু চেঞ্জ হয়েছে না? একটু দেখেন তো আগের থেকে জি স্যার চেঞ্জ হয়েছে স্যার। একটু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগে যেভাবে ছিল এর থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে আমরা একটা ফ্যামিলি বলে দিলাম যে আমার ওয়েব পেজে যত লেখা হবে এটা এই ফ্যামিলির ফন্ট গুলো আমাকে দেখাবে। নেক্সট আমাদের দেখেন এই মাই লোগো লেখার আগে এখানে ছোট্ট একটা জায়গা কিন্তু গ্যাপ আছে, উপরের দিকে একটু গ্যাপ আছে, এই মাই লোগোর বাম দিকে একটু গ্যাপ আছে। তার মানে বাই ডিফল্ট বডির ভিতরে যখন আমরা কোনো কিছু লিখি সে কি করে, কিছুটা জায়গা এরকম ছেড়ে দেয়, যেটাকে আমরা বলি মার্জিন। মার্জিন মানে কি, যে এই বডির এই এরিয়া থেকে এই লেখাটা একটু নিচের দিকে আছে, মানে এইদিকে একটা মার্জিন আছে উপরের দিকে। আবার এই মাই লোগো এইটা এই সাদা পেজের এখান থেকে এইটুকু একটু ফাঁকা জায়গা আছে, কিন্তু এটা মার্জিন বলি। তাহলে আমি যদি চাই যে বাই ডিফল্ট আমি কোনো মার্জিন দিব না, আমি পরবর্তীতে মার্জিন দিয়ে লাগে সেক্ষেত্রে আমি নিজে নিজে দিব, কতটুকু লাগবে আমি বলবো, বাট তুমি নিজে থেকে কোনো মার্জিন নিও না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই বর্ডের ভিতরে যদি বলে দেই যে মার্জিন
মার্জিন কত হবে বডিতে? নর্মালি 0, যে কোনো মার্জিন তুমি দিও না, মার্জিন আমার লাগলে আমি বলে নিবো, আমি যা বলবো সেটা তখন দিবা। বাট তুমি নিজে নিজে কোনো মার্জিন, এখন কিন্তু নিজে নিজে বাই ডিফল্ট একটা মার্জিন নিয়ে নিছো, উপরের দিকে একটা মার্জিন, বাম দিকে একটা মার্জিন। বাট যখন আমি বডির ভিতরে বললাম মার্জিন 0, এখন এটাকে সেভ করে দেখেন কোনো মার্জিন কিন্তু এখন আর পায় না। এই যে মার্জিন মাই লোগো লেখাটা একদম চাপাই আসছে কোনায়, এই সাইন আপ বাটনটা একদম চাপাই চলে আসছে কোনায়, তার মানে কোনো মার্জিন কিন্তু সে নিজে নিজে এখন নেয় নাই। আমি যদি বলি সেক্ষেত্রে নিবে। তার মানে আমরা দুইটা কাজ করলাম বডিতে, একটা বললাম একটা ফন্ট স্টাইল দিয়ে দিলাম যে আমার লেখাগুলো আমি এই স্টাইলে চাই, আর একটা বললাম যে কোনো মার্জিন তোমাকে দেওয়া লাগবে না, মার্জিনটা আমি পরবর্তীতে যখন আমার লাগবে আমার মতো করে আমি দিয়ে দেবো, এই জন্য মার্জিন 0 ইউজ করলাম, যে তোমার মার্জিন তুমি 0 করে ফেলো। তাহলে এই বডিতে এই দুইটা কাজই করলাম, আর কিছু করবো না। নেক্সট আমরা আমাদের যে হেডার নামে যে ট্যাগটা ছিল, যে হেডার, এই যে হেডার, এটাকে ধরবো। তাহলে বডিকে ধরে বললাম এই কথা, এখন হেডারকে ধরে কি বলবো? তাহলে হেডারকে ধরার জন্য নিয়ম একই রকম, প্রথমে লিখবো হেডার, এরপরে সেকেন্ড ব্র্যাকেটে একটা ব্লক ইউজ করতে হবে এবং তার ভিতরে বলতে হবে যে হেডারের ভিতরে আমরা কি চাই। তাহলে হেডারের ভিতরে কি চাই, যে আমরা বলছিলাম হেডারের ভিতরে আমরা তিনটা পার্ট চাই, একটা হচ্ছে লোগোর পার্ট, একটা হচ্ছে নেভিগেশন বা মেনুর পার্ট, একটা হচ্ছে আমাদের বাটনের পার্ট। তাহলে এই যে বলতে যদি চাই, তাহলে সেক্ষেত্রে হেডার এর ভিতরে আমরা বলে দিব। এখন দেখেন আমাদের একটু এখানে আমরা যাই, দেখেন হেডার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? হেডার একটা কালার আছে পিছনে, ব্যাকগ্রাউন্ড কালার একটু দেখতে পাচ্ছি, এটা ব্ল্যাক কিন্তু না, একটু অ্যাশ টাইপের একটা কালার আছে। এই যে হেডার এরিয়াটা, এটা একটা কালার আছে ব্যাকগ্রাউন্ড, তাই না? তাহলে আমরা একটা কালার দিয়ে দিই আগে, যে আমি আমার হেডারের কালারটা কিরকম চাই। তাহলে কালার বলার জন্য কি বলতে হয় বলেন তো? কোন স্টাইল বললে কালার হয়? কিছু আমি বডিতে কালার দেওয়ার জন্য কোন প্রপার্টি ইউজ করছিলাম বলেন তো? বডিতে যখন কালার দিচ্ছিলাম লাল, তখন কি লিখছিলাম? স্যার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখছিলাম। ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, তাই না? হাইপে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানেও হেডারের ভিতরে একই জিনিস লিখতে হবে, যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার চাই, তাহলে আমি প্রথমে লিখবো কি ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার চাই। এখন ব্যাকগ্রাউন্ড কালার কি চাই, এখানে অনেকগুলা কালারে কিন্তু চলে আসছে, অনেক কালার আসছে, এগুলো থেকে আমরা যদি নিতে চাই তাহলে নিতে পারি, অথবা আমরা নিজে থেকেও কোন একটা কালারের নাম টাইপ করে দিতে পারি, অথবা আমরা চাইলে হেক্সা ভ্যালু ইউজ করতে পারি। হেক্স ভ্যালু মানে হচ্ছে প্রত্যেকটা কালারের একটা কোড নাম্বার আছে, হেক্সা কোড। কারণ আমি যদি হেক্সা কোডে একটা নাম্বার লিখতে চাই, তাহলে প্রথমে লিখতে হবে হ্যাশ, তারপরে কালার কোডটা লিখতে হবে। আমি লিখি #333। এখন যেটাকে সেভ করি, দেখেন এটার কালার হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এটা কালার চলে আসছে আমাদের হেডারে। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। #333 না লিখে 338 লিখতাম, তাহলে দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই যে একটু চেঞ্জ হয়ে গেছে, একটু একটু ব্লু টাইপের আসছে। তাহলে এখানে যদি আমরা অন্য কিছু লিখতাম যে 999, দেখেন এটার জন্য ডিফারেন্ট একটা কালার পাবো। কারণ এক একটার জন্য এক একটা কালার, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার। এখন আমি কোনো কালারের নাম লিখে দিতাম যে আমি কালার চাই হচ্ছে ব্লু, তাহলে এখানে ব্লু লিখে দিয়ে যদি সেভ করতাম, তাহলে ব্লু কালার আসতো। গ্রিন লিখে সেভ করলে গ্রিন কালার আসতো। তাহলে আমি কোন কালার চাই নাম লিখেও দিতে পারি। বাট নাম লিখলে আপনি কয়টা লিখবেন? নাম তো ফিক্সড, যে ব্লু, গ্রিন, ইয়েলো এগুলো বলছেন, বাট কালার তো আছে হাজার হাজার কালার, মিলিয়ন অফ কালার আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হেক্স কোড ইউজ করলে কি হবে, আমরা কালারের সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্ট গুলো আমরা ইউজ করতে পারবো। যেমন ব্ল্যাক চাই নাকি একটু ডার্ক ব্ল্যাক চাই, একটু লাইট ব্ল্যাক চাই নাকি একটু অ্যাশ কালার চাই, সবগুলা কিন্তু আমরা কালার কোড দিয়ে আলাদা আলাদা করতে পারবো। তাহলে এই জন্য আমি যদি অ্যাকুরেট যেই কালারটাই চাই, যেই কালারটা আমার এখানে দেওয়া আছে এই কালারটাই চাই, এটার কোড আমাকে লিখতে হবে। তাহলে এটার কোড কত? এটার কোড হচ্ছে হ্যাশ, যেহেতু আমি হেক্সায় লিখবো, দেন 333, এই হচ্ছে আমাদের ওটার কোড। তাহলে লিখলে দেখেন ওই সেম কালারটা আমার এখানে চলে আসছে। তাহলে আমরা এই কোড গুলো কই পাবো? এটা আমরা ওয়েবসাইটেই পাবো। ইন্টারনেটে যদি আপনি যে লেখেন কালার কোড, কালার কোড লিখে দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য কোড নাম্বার দেওয়া আছে। এই যে এখানে দেখেন আমি যদি কোনো একটা কালার ক্লিক করি, ওটার কোড কত এখানে চলে আসছে, যে উপরের দিকে #964B4B। এটা যদি কপি করে এনে আমি এখানে দিয়ে দেই, তাহলে দেখবেন আমার ওই কালারটা এখানে চলে আসছে। তাহলে ব্যাপারটা খুব সিম্পল, যে আমরা চাইলেই এভাবে কালার কোড ইউজ করেও যে কোনো কালার ইউজ করতে পারি। আর যদি কালারের নাম লিখে দিই সেক্ষেত্রে ওই কালারটাই আসবে। বাট কালারের নাম লিখলে আমরা লিমিটেড কালার পাচ্ছি, আর যদি আমরা কালার কোড ইউজ করি সেক্ষেত্রে আমরা মিলিয়ন অফ কালারের যে কোনো কালার ইউজ করতে পারছি, ডিফারেন্ট ডিফারেন্ট শেড ইউজ করতে পারতেছি। যেমন 333 লিখলে একটা কালার দেখাচ্ছে, আমি যদি 333 না লিখে 330 লিখি, তাহলে দেখেন কালার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, একটু লাইট ডিপ হয়ে যাচ্ছে, দেখেন একটু 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 ডিফারেন্ট হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা চেঞ্জের জন্য আলাদা 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 আমরা পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আসলে কালার কোড ইউজ করার সুবিধা। আপাতত আমরা 333 ইউজ করি, যেহেতু আমাদের ওই সেম কালারটা আমরা চাই। নেক্সট আমরা দেখেন কি চাই, যে লেখাগুলো দেখেন এখন কিন্তু লেখাগুলো আর পড়া যাচ্ছে না। লেখাগুলোর উপরে মাই লোগো, এই লেখাটা তো কালো কালি দিয়ে লেখা, এই লেখার সাথে ঢেকে গেছে, এই লেখাগুলো দেখেন পড়া যাচ্ছে না। তাহলে আমি লেখার কালারটাও চেঞ্জ করে দিই, যেহেতু ব্যাকগ্রাউন্ড টাইপের কালারটা হচ্ছে ব্ল্যাক টাইপের অলমোস্ট, তাহলে আমি লেখার কালারটা চেঞ্জ করবো হোয়াইট। তাহলে লেখার কালার চেঞ্জ করার জন্য আমাকে লিখতে হবে কালার। এই কালার মানে হচ্ছে ফন্ট কালার, মানে লেখার কালার, আর এই ব্যাকগ্রাউন্ড কালার মানে হচ্ছে পিছনের কালার। তাহলে পিছনের কালার চেঞ্জ করার জন্য লিখতে হয় ব্যাকগ্রাউন্ড কালার।
আর লেখার কালার চেঞ্জ করে লিখতে হয় শুধু কালার। তাহলে কালার লিখে যদি আমরা বলি হোয়াইট, তাহলে হোয়াইট লিখলে সাদা হয়ে যাবে। আর কোড লিখতে চাই হোয়াইট এর জন্য কোড হচ্ছে আমরা লিখবো হচ্ছে #FFF। এটার মানে হচ্ছে সাদার জন্য যেই কোড সেটা, এটা লিখলেও সাদা হয়ে যাবে। আর যদি আমরা লিখতাম হচ্ছে হোয়াইট, এই যেটা না লিখে যে হোয়াইট তাহলে লিখতাম হোয়াইট, তাও কিন্তু সাদাই হইতো, একই জিনিস। তাহলে হোয়াইট লিখেও করতে পারি, চাইলে কালার কোড ইউজ করেও করতে পারি, যেটা করে না। তাহলে আমরা যেহেতু প্রথমে যারা কালার কোড আপাতত আমাদের জানা নাই, আমরা কি করব, কালারের নাম লিখে দিব। আর যে কালার কোড সার্চ করছে সেক্ষেত্রে আমরা চাইলে ইন্টারনেটে যে কোনো কালারের কোড নাম্বার যে লিখে যে এটার কোড নাম্বার কি, ওখানে যে কালার কোড লিখে সার্চ করেন দেখবেন কালার পিকার আসছে, যে কোনো কালার কোড আপনি ওখান থেকে পাবেন। আপাতত আমরা হোয়াইট লিখে দিলাম, যে কালারটা হোয়াইট চাই, কারণ হোয়াইট কালার আসছে, কিন্তু এই লেখাগুলো কিন্তু এটা আসে নাই, কারণ এগুলো তো লিঙ্ক, এই জন্য এটা ব্লু কালারের আছে, এটা আমরা পরে চেঞ্জ করবো। এই মাইলে কোডটা দেখেন হোয়াইট কালারে চলে আসছে, এগুলো হোয়াইট কালারে আসছে অটোমেটিক। তাহলে আমরা দুইটা জিনিস দিলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটা হচ্ছে নর্মাল কালার দিলাম। এখন পরে কি করতে হবে দেখেন তো, পরে করতে হবে আমি যে এই মাই লোগো লেখা আছে, এই আমাদের মেনু গুলো দেওয়া আছে, নিচে সাইন আপ দেওয়া আছে, এটা তো নিচে নিচে আসছে। আমি তো এরকম নিচে নিচে চাই না, আমি চাই কিরকম, মাই লোগোটা থাকবে বাম দিকে, মাঝখানে থাকবে নেভিগেশনটা, আর সাইন আপটা থাকবে হচ্ছে ডান পাশে। তার মানে এই তিনটা পাশাপাশি চাই, বাট আসছে কিন্তু নিচে নিচে। তাহলে আমাদের কি করতে হবে, এইখানে সিএসএস এ একটা প্রপার্টি ইউজ করতে হবে, যে সিএসএস এ আমরা লেআউটের জন্য দুইটা প্রপার্টি ইউজ করি। একটা হচ্ছে ফ্লেক্স বলি আমরা, ফ্লেক্স লেআউট। আর একটা হচ্ছে আমাদের ফ্লেক্স লেআউট দিয়েও করতে পারি, আর একটা আমাদের গ্রিড লেআউট বলে, গ্রিড এবং ফ্লেক্স। তবে ফ্লেক্সটা আমরা দেখবো এখন, যে ফ্লেক্স লেআউট খুবই ইজি। আমরা জাস্ট এখানে লিখবো কি দেখেন, আমি লিখতেছি ডিসপ্লে, জাস্ট একটু মনে রাখি, খুব সিম্পল জিনিস। প্রথমে ডিসপ্লে লিখলাম, এরপর লিখলাম ফ্লেক্স। এটা লেখার সাথে সাথে ডিসপ্লে ফ্লেক্স লিখে যখনই আমি সেভ করছি, দেখেন আমার লেখাগুলো কিন্তু নিচে নিচে থেকে পাশাপাশি চলে আসছে, দেখতে পাচ্ছি কি, মাই লোগো, তারপরে মাঝখানে চলে আসছে আমাদের কি মেনুটা, এবং তারপর চলে আসছে সাইন আপ বাটনটা, দেখা যাচ্ছে কিনা। শুধুমাত্র আমি লিখলাম কি ডিসপ্লে ফ্লেক্স, এর ফলে কি হলো, যে নিচে নিচে যেগুলো ছিল এগুলো কিন্তু সে পাশাপাশি চলে আসছে। এটুকু কি বোঝা গেছে কিনা একটু বলেন তো, ডিসপ্লে ফ্লেক্স লেখার কারণে এই চেঞ্জটা কিন্তু আমাদের হয়েছে। শুধুমাত্র এই লাইনটা লিখছি ডিসপ্লে ফ্লেক্স, দেখেন তিনটা জিনিস পাশাপাশি চলে আসছে। প্রথমে লেখা আসছে বাম দিকে মাই লোগো, তারপরে মাঝখানে চলে আসছে এটা, আর সাইন আপ বাটনটা চলে আসছে ডান দিকে। যদিও আমাদের মতো আসে নাই, তারপরও কিন্তু আমাদের নিচ থেকে পাশাপাশি চলে আসছে। এটুকু কি বোঝা গেছে কিনা, বোঝা গেছে? ওকে, তাহলে নেক্সট আমাদের কাজ হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলোর মাঝখানে স্পেস দিতে চাই, যে মাই লোগোর পর একটু স্পেস থেকে এটা পরে দূরে যাবে, এবার সাইন আপ আর একটু দূরে যাবে, মানে মাঝখানে ফাঁকা ফাঁকা দিতে চাই। তাহলে এই মাঝখানে ফাঁকা দিতে চাইলে আমাকে কি করতে হবে, আমাকে আর একটা সিএসএস প্রপার্টি ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে, এই ফ্লেক্স ইউজ করার পরেই কিন্তু আমরা ইউজ করতে হবে। ফ্লেক্স এর সাথে আরো কিছু প্রপার্টি আছে, একটা প্রপার্টির নাম হচ্ছে জাস্টিফাই কন্টেইন। তাহলে আমি এখানে লিখতেছি জাস্টিফাই কন্টেইন। এই জাস্টিফাই কন্টেইনের ভিতরে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে শুরুতে স্টার্ট, একটা এন্ড। তাহলে আমরা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে স্পেস বিটুইন, যে আমরা চাই এই যে তিনটা আইটেম আসলো, মাই লোগো, দেন মেনু এবং এটা, এর মাঝখানে স্পেস বা ফাঁকা জায়গা থাকুক। কতটুকু ফাঁকা থাকবে, সমান সমান ফাঁকা। তাহলে এই জন্য আমরা বলবো স্পেস বিটুইন। তাহলে জাস্টিফাই কন্টেইন স্পেস বিটুইন, এটা বলে দিয়ে যখনই আমি সেভ দিচ্ছি, দেখেন দেখেন এগুলা কিন্তু এখন সরে গেছে না, মাঝখানে অনেক ফাঁকা চলে আসছে না, দেখা যাচ্ছে কি তিনটা জিনিস কিন্তু দেখেন পাশাপাশি চলে গেছে। এই যে মাই লোগোটা চলে আসছে বাম দিকে, মাঝখানে চলে গেছে মেনুটা, আর ডান দিকে চলে গেছে সাইন আপ বাটনটা। তাহলে কিন্তু আমাদের মোটামুটি চেহারা কিন্তু দেখতে এরকম হয়ে যাচ্ছে, যে এটা বাম দিকে লোগো, মাঝখানে এটা, ডান দিকে বাটন, অলমোস্ট এরকম হয়ে গেছে। বাট এখনো আমাদেরটা পুরোপুরি হয় নাই, আরো কিছু কাজ আমাদের বাকি আছে। তাহলে আমাদের দুইটা লাইন লেখার ফলে দেখেন অনেকটা চেঞ্জ হয়েছে। কি লিখলাম, একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স লেখার ফলে কি পাশাপাশি চলে আসছিল, আর জাস্টিফাই কন্টেন্ট যখন দিলাম স্পেস বিটুইন, তখন মাঝখানে স্পেসটাও চলে আসছে। এরপরে আমরা আরো কিছু প্রপার্টি ইউজ করবো এখানে আমাদের ওই স্টাইলটা ওইভাবে বানানোর জন্য। তাহলে আরেকটা প্রপার্টির নাম হচ্ছে অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেম মানে হচ্ছে সবগুলো আইটেমকে আমরা মাঝখানে নিতে চাই, মাঝখানে। তাহলে এই জন্য আমাকে লিখতে হবে অ্যালাইন আইটেম সেন্টার। এটা লিখে সেভ দিলে দেখেন এই যে সবগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। এই মাই লোগোটা কিন্তু উপরের দিকে ছিল, এই কোনায় ছিল উপরের দিকে। এই সাইন আপ বাটনটা ছিল ওই যে এদিকে লম্বা করে, বাট এখন যখন আমি দিলাম অ্যালাইন আইটেম সেন্টার, দেখেন এটাও মাঝখানে চলে আসছে। এটা তো অনেকগুলো আছে জন্য বোঝা যাচ্ছে না, আর এটাও মাঝখানে আসছে, মানে সবগুলা জিনিস কিন্তু মাঝখানে আছে, মাঝ বরাবর আছে। এটা কি জন্য আসছে, এই যে অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার ফলে আসছে। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে ফ্লেক্স দেওয়ার পরে পাশাপাশি আসছিল,
জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেওয়ার পরে মাঝখানে এই ফাঁকা জায়গাগুলো চলে আসতেছিল, আর অ্যালাইন আইটেম যখন সেন্টার দিলাম তখন সবগুলো আইটেম মাঝখানে চলে আসতেছিল। এইগুলো বলার পরে এখন আমি যদি চাই যে আমার, তাহলে আপাতত হেডারটা আমাদের এটুকুই থাক, পরবর্তীতে পারে যায়। আমাদের এই জিনিসটা এখন ঠিক করতে হবে। দেখেন এই যে হোম অ্যাবাউট এই জিনিসগুলো আছে, এগুলো নিচে নিচে কিন্তু আছে, এগুলোকে আমাকে ঠিক করতে হবে, এগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে, তাহলে আমাদের দেখতে আমাদের মতো ওটার মতো হবে। আর বাটনের চেহারাও চেঞ্জ করতে হবে, আরো কিছু কাজ বাকি আছে। তাহলে আমাদের হেডার অংশের কাজ মোটামুটি শেষ, পরে যদি অ্যাডজাস্টমেন্ট লাগে আমরা করবো। এখন দ্বিতীয় কাজটা কি করবো, আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করবো। এখন এই জিনিসটা যে আমাদের নিচে নিচে আছে হোম অ্যাবাউট, এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো, আমাদের এরকম দেখতে, এই যে এরকম নিয়ে আসবো হোম, দেন তার পাশে অ্যাবাউট, তার পাশে সার্ভিস, এভাবে নিয়ে আসবো, এই চেহারায় নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, আমাকে এটাকে ধরতে হবে। এটাকে ধরবো কিভাবে বলেন তো, এটা ধরবো কিভাবে, এটা নাম কি? এই যেটা যে আমি লিখছিলাম এগুলো হোম অ্যাবাউট, এর কোথায় লিখছিলাম একটু দেখেন তো আমাদের এখানে, একটু যদি খেয়াল করেন এখানে আমরা লিখছিলাম কোথায়, আমরা লিখছিলাম কিন্তু এটাকে ন্যাবের ভিতরে, তাই না? ন্যাবের ভিতরে লিখছিলাম না, এই যে ন্যাব, ন্যাবটাকে ধরে নিয়ে আমরা এটা কিন্তু কাজ করতে পারবো। তার আগে আমরা এই লোগোটাকে একটু চেঞ্জ করি। লোগোটা দেখেন এখানে কেমন আছে, এখানে লোগোটা একটু মোটা আছে, যে মাই লোগো লেখাটা একটু মোটা করে লেখা আছে, বাট আমাদের ক্ষেত্রে মাই লোগোটা লেখা কিন্তু মোটা নাই। তাহলে লোগোটাকে আমরা আগে ধরি, লোগোটা চেঞ্জ করার পরে আমরা এটা আসি। তাহলে আমি হেডারের পরে এখানে হেডার যেহেতু বলা হয়ে গেছে, নিচে আসলাম। এখন লোগোটাকে ধরবো, দেখেন এই লোগোর জন্য একটা ক্লাস ইউজ করছিলাম, নাম ছিলাম লোগো। তাহলে যখন কোন একটা ক্লাসকে ধরবো তখন আমাকে লিখতে হবে কি ডট, দেন ক্লাসের নাম হচ্ছে লোগো, তাহলে লিখে দেবো লোগো। আর যখন আমি একটা ট্যাগকে ধরবো তখন কিন্তু আমরা সরাসরি যেমন হেডারকে ধরছিলাম তখন শুধু হেডার লিখছিলাম, যখন বডিকে ধরছিলাম তখন বডি লিখছিলাম। আর এখন কিন্তু আমরা এই ডিফকে ধরি না, আমরা ধরছি কি এই ক্লাসটাকে। তাহলে কোন একটা ক্লাস ধরেও আমাদের স্টাইল করা যাবে, চাইলে কোন একটা ট্যাগ ধরেও করা যাবে। এখন ট্যাগ ধরে কেন করলাম না, দেখেন এরকম ডিপ তো অনেকগুলো আছে, এখন যখন ডিপকে যদি ধরে করতাম তাহলে সবগুলা ডিপ একই স্টাইল হয়ে যেত। এই কারণে আমরা এক একটা ডিপের একটা নাম দিয়েছি, যেমন এই ডিপের নাম হচ্ছে লোগো। লোগোকে যখন করবো তখন শুধুমাত্র এই লোগো আলা যে ডিপটা আছে এটাই শুধু চেঞ্জ হবে, বাকিগুলো কিন্তু আর চেঞ্জ হবে না। তাহলে এই কারণে আমরা ক্লাস ইউজ করি। তাহলে ডট লোগো বলা মানে হচ্ছে এই ডিপের উপরে এখন আমাদের কাজটা হবে, এই লোগো নামে যে ডিপটা আছে এটার উপরে কাজ হবে। তাহলে এখানে কি করতে চাই আমি বলে দিব, যে লোগো নামে ডিপের ভিতরে আমি কি কি চাই। তাহলে একটা চাই হচ্ছে এই লোগোর যেই লেখাটা, এই লেখাটা একটু বড় চাই, এর থেকে একটু মোটা চাই, এর থেকে বড় চাই। তাহলে একটা জিনিস বড় করার জন্য আমাকে লিখতে হয় কি ফন্ট সাইজ। আমরা এগুলো দেখছিলাম যখন আমরা সিএসএস দেখছিলাম। তাহলে ফন্ট সাইজের ভিতরে সাইজ বলে দেই। তাহলে সাইজ আমরা বলি কি পিক্সেল হিসাবে, তাহলে আমি বলে দিলাম এটার সাইজ হবে 24 পিক্সেল। আপনি চাইলে 24 পিক্সেল বা 30 পিক্সেল দিয়ে দেখতে পারেন যেটা সাইজটা কেমন হয়। তাহলে 24 পিক্সেল দেওয়ার পর যদি সেভ করি, দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে, মাই লোগো লেখাটা আগের থেকে একটু বড় দেখাচ্ছে এখন। আপনি যদি মনে করেন আরো বড় চান তাহলে একটু বাড়াই দিবেন, যদি একটু ছোট চান তাহলে একটু কমাই দিবেন। তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে যে কতটুকু চাই। আমি আপাতত রাখলাম 24 পিক্সেল। আর একটা কি চাই, যে আমি এই মাই লোগো লেখাটা একটা এটার মতো একটা, দেখেন এটা একটু মোটা করেও চাই, মোটা চাই। তাহলে সেই জন্য আমাদের এখানে আরেকটা প্রপার্টি ইউজ করবো যেটার নাম হচ্ছে ফন্ট ওয়েট। এই ফন্ট ওয়েট মানে হচ্ছে যে কতটুকু মোটা চাই সেটা বলার জন্য। তাহলে আমি যদি বলে দিলাম বোল্ড, বোল্ড মানে হচ্ছে একটু মোটা, তাহলে সেভ দিয়ে দেখলে দেখেন দেখেন যে এই মাই লোগো লেখাটা একটু মোটা আসছে। তাহলে এখন দেখেন আমাদের এইখানে যেরকম লেখা দেখতে পাচ্ছি যে মাই লোগো, এটা যেভাবে আসছে সেম কিন্তু আমরা এখন এখানেও মাই লোগোটা একইভাবে পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমরা একটা ফন্ট ওয়েট ইউজ করলাম, আর একটা হচ্ছে ফন্টের সাইজ ইউজ করলাম। তাহলে আমি আমার ইচ্ছা মতো এটা কিন্তু মডিফাই করে নিলাম, তাহলে আমাদের লোগোটা কিন্তু অটোমেটিক আগেরটার মতো হয়ে গেছে। এখন এটাকে চেঞ্জ করতে হবে এই অংশটাকে। তাহলে আমাদের লোগো নিয়ে কাজ শেষ। নেক্সট আমরা কাজ করবো এই নেভিগেশনটাকে নিয়ে। ওকে, তাহলে আমরা নেভিগেশন ধরবো কিভাবে, দেখেন এই নেভিগেশনের কিন্তু কোনো ক্লাস ইউজ করি না, তার মানে সরাসরি আমাকে লিখতে হবে প্রথমে ন্যাভ। যেহেতু এটার কোনো ক্লাস নাই তাহলে আমরা লিখবো প্রথমে ন্যাভ। এখন ন্যাবের ভিতরে কিন্তু কিছু নাই, ন্যাবের ভিতরে কি আছে, ইউএল নামে একটা জিনিস আছে, ইউএল আনঅর্ডার লিস্ট, তার ভিতরে কি আছে লিস্ট আইটেম। তাহলে আমি ন্যাবের ভিতরে সরাসরি কাকে ধরবো, প্রথমে ইউএল কে ধরবো আর এই লিস্টটাকে ধরবো। তাহলে ন্যাব এরপর একটা হাইপেন দিয়ে লিখলাম ইউএল, তার মানে ন্যাবের ভিতরে যে ইউএলটা আছে ওটাকে ধরো। প্রথমে ন্যাবের কাছে যাও, তার ভিতরে ইউএলটা ওটাকে ধরো। এখন আমি সেকেন্ড ব্র্যাকেট ব্লকের ভিতরে বলবো যে ইউএল কে নিয়ে আমরা কি করতে চাই। ইউএল কে নিয়ে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে লিস্টের ভিতরে প্রত্যেকটার পাশে একটা গোল্লা গোল্লা আছে না, যেটাকে বুলেটস বলি, যেখানে একটা গোল আছে সাদা। এই গোলগুলো তো আমাদের দরকার নাই, তাই না? এই গোলগুলো তো আমাদের লাগবে না, এগুলো তো এক্সট্রা আসছে। আমার তো এইখানে যদি খেয়াল করেন এরকম কোনো গোল টোল কিচ্ছু নাই, যদিও লিস্ট এটাও লিস্ট, এটাও লিস্ট, বাট এইখানে দেখেন এই প্রত্যেকটা সেটা করে গোল্লা আসছে, এই গোল্লাগুলো আমি চাই না।
তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আমাকে এখানে বলতে হবে যে আমি ন্যাবের ভিতরে যে আন্ডারঅল লিস্ট আছে এই লিস্টের পাশেই গোল্লাগুলো তুমি ফেলে দাও। এই জন্য আমাকে বলতে হয় কি লিস্ট হাইপেন স্টাইল হাইপেন টাইপ। এটার মানে হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, যে লিস্টের যে স্টাইলটা সেটা কোন টাইপের হবে। আমি বলে দিলাম যে এটা হচ্ছে নান, মানে কোনো স্টাইল থাকবে না, এরকম গোল্লা থাকবে না। এখন নান না বলে আপনি সার্কেল বলেন তাহলে গোল্লা আসবে, আপনি স্কোয়ার বলেন তাহলে এটা চারকোনা আসবে। তাহলে অনেকগুলো অপশন আছে এখানে। আমি দেখি যে দেখেন এখানে যে আমি যখন এই যে লিস্ট স্টাইল টাইপ লিখলাম তখন কিন্তু দেখেন অনেকগুলো এখানে সাজেশন চলে আসছে। সার্কেল আসবে, ডাইস আসতে পারে, ডেসিমাল ল্যান্ডিং জিরো আসতে পারে, অনেকগুলো অপশন আছে। বাট আমরা কিছুই চাই না, আমরা চাই নান, যে কোনো কিছুই চাই না, এই গোল্লাগুলো আমি চাই না। এটা লিখে যখন আমি সেভ দিচ্ছি দেখেন সাথে সাথে এই গোল্লাগুলো কিন্তু চলে গেছে আমাদের। এই যে স্টাইলে যে গোলগুলো ছিল এগুলো আমাদের চলে গেছে। আমাদের যেহেতু দরকার নেই আমরা এই জন্য এটা বাদ দিয়ে দিলাম। এখন আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে দেখেন এগুলো তো নিচে নিচে আছে, একটা নিচে আর একটা নিচে একটা আছে। বাট আমি তো নিচে নিচে চাই না, আমি চাই কি পাশাপাশি। এখন বলতে পারবেন আমরা কিছুক্ষণ আগে যখন এই যে মাই লোগো এইটা এবং এই তিনটা নিচে নিচে ছিল তখন কিভাবে পাশাপাশি আনছিলাম, মনে আছে কি? হেডারের ভিতরে যে মাই লোগো মেনু এবং বাটন ছিল পাশাপাশি আনছিলাম কিভাবে? নিচ থেকে কোন প্রপার্টি ইউজ করে আনছিলাম? কেউ কি বলতে পারবেন কিভাবে আনছিলাম? নিচ থেকে পাশাপাশি আনার জন্য দেখেন আমরা এটা ইউজ করছিলাম না, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স লিখলেই কি হয়, নিচে নিচে থাকলে পাশাপাশি চলে আসে। তাহলে ওই সেম জিনিসটা কিন্তু এখানে ইউজ করতে পারি না আমরা? তাহলে আমি ডিসপ্লে ফ্লেক্স এই সেম কথাটাই আমি এখানে এই ন্যাব ইউএল এর ভিতরে রেখে দিলাম। দেখলে কি হয় দেখি একটু চেক করে। এটার ভিতরে আমি দিয়ে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। তার মানে এই যে এগুলো আইটেম গুলো তুমি নিচে নিচে আসো, আমি নিচে নিচে চাই না, চাই পাশাপাশি, লিখলাম ডিসপ্লে ফ্লেক্স। সে কি করলো, এটা পাশাপাশি চলে আসবে। দেখি তো সেভ দিলে আসে কিনা। আসছে কি পাশাপাশি একটু দেখেন তো। এই যে হোম এগুলো সব কিন্তু পাশাপাশি চলে আসছে। আগে ছিল নিচে নিচে, এখন পাশাপাশি চলে আসছে। বাট একটার সাথে একটা গায়ের সাথে মিশে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা ফেলে দিই আপাতত, যেহেতু পিছনটা দেখা যাচ্ছে না। তাহলে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ফেলে দিই, পরে দিব। সেভ দিয়ে দেখেন এই যে এখন বোঝা যাচ্ছে যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট এগুলো সব পাশাপাশি চলে আসছে। বাট মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। হোমের পরে অ্যাবাউট, সার্ভিস কোনো স্পেস নাই, বাট পাশাপাশি আসছে, মানে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। বাট স্পেস নাই কেন, আমরা স্পেস বলে দিলে স্পেস চলে আসবে, সমস্যা নাই। তাহলে দুইটা কাজ করলাম এখানে। একটা হচ্ছে একটা লিস্ট স্টাইল টাইপ বললাম নান, যে কোনো রকম স্টাইল চাই না। আর একটা বললাম ফ্লেক্স, তার মানে আমি পাশাপাশি চাই। নেক্সট আমাদের যেটা করতে হবে যে আমি এইগুলোকে একটু আমরা সরাবো, মানে একটা থেকে একটা আইটেমকে দূরে দূরে সরাবো। এটা কাজটা করব আমরা। তাহলে এটা যদি সরাইতে চাই তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কিভাবে, দেখেন এই যে আইটেমগুলা কিন্তু ইউএল এর ভিতরে নাই। আমি কিন্তু এখন আসি কোথায়, ন্যাব ইউএল এ। বাট ইউএল এর ভিতরে কিন্তু আইটেমগুলো নাই, আইটেমগুলো আছে এলআই এর ভিতরে। তাহলে আমাকে এলআই কে ধরতে হবে। মানে আমি যেইখানে কাজ করব বা যেই আইটেমের উপরে চেঞ্জ করব ওই আইটেমটাকে আগে সিএসএস এ সিলেক্ট করতে হবে, ধরতে হবে, তারপর ওটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এই এলআইটাকে ধরবো কি হবে? এলআইটা আছে কোথায় আমি একটু প্রথমে দেখি। প্রথমে আছে কিন্তু আমাদের ন্যাব, এই ন্যাবের ভিতরে আছে ইউএল, এই ইউএল এর ভিতরে আছে এলআই। তাহলে আমাকে এখানে লিখতে হবে ওটা ধরার জন্য। প্রথমে লিখবো ন্যাব, স্পেস দিয়ে লিখবো ইউএল, এরপর স্পেস দিয়ে লিখবো এলআই। তার মানে কি হবে, ন্যাবের ভিতরে যে ইউএল আছে ওই ইউএল এর ভিতরে যে এলআই আছে ওটাকে সে ধরবে। ওটাকে এখন কি করতে চাই, ওটাকে চাই যে ওটার ভিতরে আমাদের যেই একটা আইটেম সেটা একটা আইটেম গায়ে গায়ে লেগে গেছে এগুলো একটু সরাইতে চাই। তাহলে গায়ে থেকে সরানোর জন্য আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে মার্জিন দিয়েও করা যায়, একটা হচ্ছে প্যাডিং দিয়েও করা যায়। আমরা একটা মার্জিন ইউজ করি। যে মার্জিন মানে কি, একটু সাইডের জায়গা নিব। তাহলে আমি যদি চাই যে একটা আইটেম থেকে আর একটা আইটেম একটু সরাই দিব, তাহলে কোন দিকে মার্জিন দিতে পারি? এই হোমের পরে এটা একটু অ্যাবাউটে সরাই দিব, অ্যাবাউট এর পরে সার্ভিসটা একটু সরাই দিব, সার্ভিসের পরে কন্ট্যাক্ট সরাই দিব। তারপরে ডান দিকে মার্জিন দিয়ে দিব, ডান দিকে। বাম দিকে কিন্তু এদিকে মার্জিন দেওয়া লাগানো, বাম দিকে তো ফাঁকা জায়গা আছেই। হোমের পরে ডান দিকে একটু যদি মার্জিন দেই, আবার অ্যাবাউট এর পরে ডান দিকে মার্জিন দিই, তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে মার্জিন কোন দিকে চাই, ডান দিকে। তাহলে মার্জিন রাইট। কতটুকু মার্জিন চাই একটু দিয়ে দেখি। মার্জিন বললাম যে 20 পিক্সেল চাই, 20 পিক্সেল একটা মার্জিন দিতে চাই। দিয়ে একটু সেভ দিয়ে দেখি তো আসলে হয় কিনা, দেখেন তো হয়ে গেছে কিনা। যে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট এগুলো কিন্তু ডান দিকে 20 পিক্সেল করে সরে গেছে, ফলে কি পাশাপাশি চলে আসছে এবং মাঝখানে ফাঁকাও চলে আসছে। দেখতে অলমোস্ট কিন্তু আমাদের এটার মতো হয়ে গেছে, যদিও একটু বাকি আছে। কি বাকি আছে, যে নিচের দিকে আন্ডারলাইনটা বেশি আছে, লাগবে না। হাত ঠিকই আছে, কেন হাত আসে, এখানে পয়েন্টার নিয়ে গেলেও হাত আসে, বাট
এখানে কি আছে যে নিচে একটা আন্ডারলাইন আছে আর লেখাটা কিন্তু একটু ব্লু কালার আছে, বাট এখানে কিন্তু আমাদের কালারটা আছে হোয়াইট। তাহলে এগুলো একটু চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের ব্যাপারটা হয়ে যাবে। তাহলে আমরা এটুকু হয়ে গেছে। এরপরে আমরা কি করব দেখেন, এই যে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট এগুলোর নিচে যে আন্ডারলাইনটা আছে এবং এই যে এটা কালারটা ব্লু আছে, এটা কেন আসছে বলেন তো? এই যে এ ট্যাগের বা অ্যাঙ্কর ট্যাগের কারণে। কারণ অ্যাঙ্কর মানে কি লিঙ্ক, অ্যাঙ্করের ভিতরে কিন্তু আমরা লিখছিলাম এগুলা, যে অ্যাঙ্করের ভিতরে লিখছিলাম হোম, অ্যাঙ্করের ভিতরে লিখছিলাম অ্যাবাউট। তাহলে আমাকে এই অ্যাঙ্করটাকে ধরে আমার কি করতে হবে, এই কালারটা চেঞ্জ করতে হবে, কারণ অ্যাঙ্করের ভিতরে হোম লেখাটা আছে। তাহলে আমরা যদি হোমকে ধরতে চাই তাহলে আমরা প্রথমে আসবো কোথায়, ন্যাব, ন্যাবের ভিতরে আছে ইউএল, তার ভিতরে আছে এলআই, তার ভিতরে আছে এ। তাহলে এইভাবে ধরতে হবে। তাহলে আমি এখানে ধরি এইভাবে, দেখেন তো। প্রথমে লিখলাম ন্যাব, স্পেস দিয়ে লিখলাম ইউএল, তার ভিতরে লিখলাম এলআই, তার ভিতরে লিখলাম এ। তার মানে আমাদের এখন এই যে আমি কিন্তু এখানে চলে আসছি এই অবস্থায়। তাহলে এখন আমি যদি লিখে দেই যে আমার কালার হবে হোয়াইট, এখানে যেমন কালার দেওয়া আছে ব্লু কালারে, বলে দিলাম কালার হবে কালার মানে কি লেখার কালার বা টেক্সট কালার, কি কালার হবে, হোয়াইট। যদিও হোয়াইট লিখলে কিছুই দেখা যাবে না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এখনো হোয়াইট। তাহলে দেখেন সব চলে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, লেখার কালারও হোয়াইট, এই জন্য দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডে যখন দিয়ে দিব তখন দেখা যাবে। তাহলে কালার দিলাম হোয়াইট, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড একটু বসাই দিয়ে আসি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায় ছিল, এখানে ছিল, হেডারের ভিতরে বসাই দিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার ছিল আমাদের যেই #333। এখন ব্যাকগ্রাউন্ডে দিয়ে আসি। এখন দেখেন কিন্তু আমাদের এখন কিন্তু বোঝা যায়, লোগোটাও দেখা যাচ্ছে, এটাও হোয়াইট কালার দেখা যাচ্ছে। এখন বাকি যে কাজটা আছে, আন্ডারলাইন গুলো যায় নাই, হোমের নিচে আন্ডারলাইন, অ্যাবাউট আন্ডারলাইন গুলো যায় নাই। আন্ডারলাইন গুলো বাতিল করার জন্য আমার কি করতে হবে, এখানে এই যে আমরা হোয়াইট বলছি এতে, আরেকটা কথা বলতে হবে, যদি আন্ডারলাইন গুলো চাই না, তাহলে আন্ডারলাইন চাই না এটা বলার জন্য আমাকে লিখতে হয় টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। যে আমি ডেকোরেশন নান মানে কোনো ডেকোরেশন চাই না। এখন ডেকোরেশন নাম ছাড়া আর কি কি আছে, যদি দেখেন ডেকোরেশন নাম ছাড়া আর কি আছে, একটা আছে হচ্ছে সলিড। সলিড মানে এই যে নিচে আন্ডারলাইন, আন্ডারলাইন আছে, সলিড আছে, ওভারলাইন আছে, ডাবল লাইন আছে, ডটেড লাইন আছে, ড্যাশ লাইন আছে। মানে আমি যদি ড্যাশ লাইন দিই তাহলে ড্যাশ 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 আকারে লাইন দেখাবে, ডট দিলে ডট 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 দেখাবে। ওভার লাইন মানে উপরের দিকে লাইনটা আসবে, এটা আন্ডারলাইন মানে নিচে আছে, ওভার লাইন যদি দিয়ে দিই তাহলে উপরের দিকে আসবে। বাট আমি কিছুই চাই না, আমি চাই হচ্ছে নান। নান দিলে কি আমার আন্ডারলাইনটা থাকবে না। তাহলে আমি একটু সেভ করে দেখি, আন্ডারলাইনটা কিন্তু এখন চলে গেছে। তার মানে এখন অলমোস্ট দেখতে আমাদের এটার সাথে ম্যাচ করতেছে। আরো কিছু বাকি আছে, এটা দেখতে দেখেন, এটার এই যে এটা একটু জায়গাটা বড়, তাই না? এই জায়গাটা যতটুকু বড়, আমার কিন্তু এই জায়গাটা ছোট্ট, অতটা চওড়া না। এই জায়গাটা যতটুকু চওড়া, যদি দেখেন এই জায়গাটা কিন্তু এর থেকে বেশি চওড়া, এই জায়গাটা এর থেকে বেশি চওড়া। তার মানে আমরা এই জায়গাটা একটু স্পেস দিব। এই স্পেসটা দেওয়ার জন্য আমরা কি করব, প্যাডিং বাড়াই দিব, প্যাডিং। তাহলে প্যাডিং মানে হচ্ছে ভিতরের দিকে স্পেস দেওয়ার জন্য আমরা বলছিলাম যে ভিতরের দিকে যদি স্পেস বাড়াইতে চাই তাহলে আমরা ইউজ করি প্যাডিং। আর যদি আমরা দুইটার মাঝখানে স্পেস বাড়াইতে চাই, দুইটা এলিমেন্টের মাঝখানে, যেমন এই উপরে হেডিং, নিচে দেবো একটা জিনিস, এই দুইটার মাঝখানে যদি স্পেস করতে চাই তাহলে আমরা দিব মার্জিন। যেমন এই যে এখানে এটা ছিল হোম, এটা অ্যাবাউট, এর মাঝখানে কি করছিলাম, মার্জিন দিয়ে স্পেস করছিলাম। বাট এখন আমি চাই যে এই যে এই হেডার এরিয়াটার স্পেসটা একটু মানে বাড়াইতে, এদিকে এদিকে বাড়াবো, তাহলে সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে প্যাডিং। তো আমি এটা প্যাডিং দিব কোথায় বলেন তো, প্যাডিংটা দিব কোথায় বলতে পারবেন কেউ? কোথায় প্যাডিংটা দিলে কাজ করবে? প্যাডিংটা যদি আমরা হেডারে দিয়ে দিই তাহলে কাজ করবে না, কারণ হেডারটা মানে পুরাটা না, হেডার মানেই তো পুরাটা, যার ভিতরে লোগো আছে, মেনু আছে এবং বাটনও আছে। তাহলে আমি যদি হেডারটাকে ধরে আমি যদি বলে দেই যে আমি একটা প্যাডিং দিতে চাই, প্যাডিং কতটুকু প্যাডিং দিতে চাই, 20 পিক্সেল। তাহলে দেখেন সে 20 পিক্সেলের একটা প্যাডিং মানে কি, সে উপরের দিকে 20 পিক্সেল জায়গা নিবে বাড়তি, নিচের দিকে 20 নিবে জায়গা বাড়তি, এইদিকে 20 নিবে, এইদিকে 20, সব দিকে 20 20 20 করে জায়গা নেবে। তার ফলে দেখবেন আমাদের লেখাটা দেখতে অলমোস্ট, এই দেখেন এই যে মাই লোগো লেখার আগে এইদিকে জায়গা নিচ্ছে ফাঁকা, উপরের দিকে জায়গা নিচ্ছে, নিচে জায়গা নিচ্ছে, ডান দিকে জায়গা নিচ্ছে, এটাই হচ্ছে প্যাডিং। তাহলে এখন দেখেন সেম টু সেম, আমাদের এইটা যতটুকু চওড়া এটাও সেম ততটুকুই চওড়া। বাট বাটনটা এখনো চেঞ্জ হয় নাই। বাট অলমোস্ট এই লোগো এবং এই অংশটুকু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাটনটাকেও আমরা চেঞ্জ করি। বাটনটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, বাটনটাকে ধরতে হবে। এখন বাটনটা কি নামে আছে একটু দেখে আসি। বাটনটার নাম আছে কিন্তু বাটন ক্লাস সাইন আপ বাটন, এই নামে আছে। তাহলে আমরা সাইন আপ বাটন এটাকে এই ক্লাস দিয়ে ধরবো। তাহলে সাইন আপ বাটন এটা ধরার জন্য আমাদের সাইন আপ বাটনের এই অংশটাকে আমরা কপি করে নিয়ে যাই। এইখানে এসে আমরা যদি
ক্লাসকে ধরতে চাই তাহলে কিভাবে ধরতে হবে? প্রথমে দিতে হবে ডট, দেন ক্লাসের নাম, তাহলে ডট সাইন আপ বাটন, এটা ধরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্লকের ভিতরে এখন লিখবো যে আমাদের বাটনটার স্টাইল কিরকম চাই। এখন বাটনের কি কি স্টাইল চাই সেটা আগে বলি। এখন দেখেন এই বাটনটায় সাইন আপ লেখা আছে, উপরের দিকেও কোনো জায়গা নাই বাটনের, নিচেও জায়গা নাই, ডানে বামে জায়গা নাই। তাহলে আমরা দেখলাম এই কিছুক্ষণ আগে যখন এই জায়গাটা ছোট ছিল আমরা প্যাডিং দিয়ে কি করলাম, উপরে নিচে ডানে বামে একটু করে জায়গা বাড়াই দিলাম, মানে একটু বড় হইলো জায়গাটা। একই কাজ এখানেও করতে পারি না সাইন আপ বাটনের জন্য, যে আমি এটা প্যাডিং দিয়ে বলতে পারি যে তুমি উপরে নিচে ডানে বামে একটু বেশি বেশি জায়গা নাও, দেখতে একটু মোটা মনে হবে, দেখতে এরকম মনে হবে, এটা যেমন একটু দেখতে মোটা, এই উপরে নিচে জায়গা আছে, ডানে বামে জায়গা আছে। তাহলে একই জিনিস আমরা এখানেও বলি যে ওখানে উপরে নিচে ডানে বামে জায়গা চাই, তাহলে একই কাজ করতে পারি। এখানে প্রথমে বলে দেই প্যাডিং, প্যাডিং। এখন প্যাডিং এর ভিতরে যদি বলে দেই 20 পিক্সেল, তার মানে কি হবে? উপরের দিকেও 20 নেবে, নিচেও 20 নেবে, ডানেও 20 নেবে, বামেও 20 নেবে। তাহলে একটা নাম্বার যখন আমরা বলি তখন চারদিকে ওই সেম নাম্বারটাই সে নেয়। 20 বললে ডানে বামে উপরে নিচে সব দিকেই 20 নিবে, বাট আমি চাই দুইটা নাম্বার বলতে। দুইটা নাম্বার বললে কি হবে? প্রথম নাম্বারটা সে কি করবে? ডানে বামের জন্য নিবে, প্রথম নাম্বারটা ডানে বামে নিবে, আর দ্বিতীয় নাম্বারটা উপরে নিচে নিবে। তাহলে আমি যদি এখানে বলে দেই যে 20 পিক্সেল, ব্যাপারটাকে একটু দেখেন। প্রথমে বললাম 20 পিক্সেল, লিখে যদি সেভ দেই, দেখেন এই বাটনের উপরের দিকেও 20 পিক্সেল জায়গা নিচ্ছে, নিচেও 20 পিক্সেল নিচ্ছে, ডানেও 20 পিক্সেল নিচ্ছে, বামেও 20 পিক্সেল, মানে চারদিকেই 20 পিক্সেল করে নিচ্ছে। যেহেতু আমি বলছি 20, তার মানে ডানে বামে উপরে নিচে চারদিকেই 20 20 20 20 নিচ্ছে। বাট আমি যদি 20 না বলে এখানে এরকম বলতাম যে 10 পিক্সেল হাইপে আর স্পেস দিয়ে লিখতাম 20 পিক্সেল, দেখেন দুইটা নাম্বার বলছি, 10 পিক্সেল হাইপেন, মানে হাইপেন বলতে ফাঁকা, মানে 10 পিক্সেল একটা নাম্বার বলছি, ফাঁকা দিয়ে আবার 20 পিক্সেল বলছি। তাহলে এই 10 পিক্সেল ব্যাপারটা কি হবে? এটা সে নিবে হচ্ছে ডানে বামে, যে ডানেও 10 নিবে, বামেও 10 নিবে। এটা হচ্ছে প্রথম নাম্বারটা নিবে ডানে বামের জন্য, আর দ্বিতীয় যে নাম্বারটা আছে এটা নিবে উপরে নিচের জন্য। দেখি হয় কিনা, সেভ দিলাম। তাহলে দেখেন, আচ্ছা এটা কি করছে? 10 পিক্সেল নিচে ডানে বামে, না আমাদের 10 পিক্সেল নিচে উপরে নিচে, তাহলে উপরে নিচে নিচে 10 পিক্সেল, তাহলে প্রথম নাম্বারটা নিচ্ছে উপরে নিচে 10 10 করে নিচ্ছে, উপরে 10 নিচে 10, আর বামে ডানে দেখেন একটু বেশি করে নিচ্ছে, এটা হচ্ছে 20 পিক্সেল। তার মানে প্রথম নাম্বারটা কাজ করে উপরে নিচের জন্য, আর দ্বিতীয় নাম্বারটা কাজ করে হচ্ছে ডানে বামের জন্য। এখন আমি যদি দুইটা না বলে চারটা বলতাম, যে 10 20, আর একটা বলতাম 30 পিক্সেল, আর একটা বলতাম 40 পিক্সেল, তাহলে কি হতো? তখন কাজ করতে হচ্ছে ক্লকওয়াইজ, এই প্রথমটা নিতে হচ্ছে উপরে, তারপর এটা নিতে ডান দিকে, তারপর এটা নিতে নিচে, তারপর নিতে বাম দিকে। তাহলে এইভাবে করে আমরা চারটা নাম্বার বলে দিতে পারি প্যাডিং এ, যে উপরে কতটুকু নিবা, মানে ডানে কতটুকু নিবা, নিচে কতটুকু নিবা, বামে কতটুকু নিবা। তাহলে চারটা বললে চারদিকে 4 রকম নাম্বার, আর একটা বললে ওই সব জায়গায় একই নাম্বার। যখন দুইটা বলবেন তখন প্রথমটা কাজ করবে হচ্ছে উপরে নিচে, আর দ্বিতীয়টা কাজ করবে ডানে বামে। তাহলে আমরা আপাতত দুইটা দিয়েই বলি, যদি আপনার দরকার হয় চারটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এই 10 20 বললাম, মানে হচ্ছে আমাদের দেখেন বাটনটা এইভাবে হয়ে গেছে, অলমোস্ট আমাদের এই বাটনের মতোই চেহারা। নেক্সট আমাদের কি করতে হবে? বাটনের কালার টালার চেঞ্জ করতে হবে, আরো কিছু কাজ বাকি আছে আমাদের। তাহলে একটা হচ্ছে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন অ্যাশ কালার টাইপের, বাট আমাদের বাটনটার কালার হচ্ছে একটু যদি দেখে দেখেন একটু অরেঞ্জ টাইপের, রেড অরেঞ্জ টাইপের কালারটা। এইরকম একটা কালার আমরা দিতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বাটনের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। তাহলে আমরা জানি যে পিছনের কালার দেওয়ার জন্য আমাকে অপশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারের ভিতরে আমরা কালারের কোড লিখতে পারি, অথবা আমরা একটা কালারের নাম দিতে পারি। তাহলে কালারের কোড বা নাম যদি আমরা দেই, যে কোনো কিছু দিলেই কাজ করবে। তাহলে আমি যদি এখানে লিখে দেই যে রেড, তাহলে কি লাল কালার হবে। বাট আমি চাই যেটা হচ্ছে লাল এবং অরেঞ্জের মিক্স, এভাবে চাই। তাহলে রেড অরেঞ্জ যদি বলে দেই, দেখি কি আসে। রেড অরেঞ্জ কালার পাচ্ছে না, আসলে আমরা প্রথমে আগে লিখতে হবে অরেঞ্জ রেড। এটা লিখলে দেখেন অরেঞ্জ এবং রেড কালারের মিক্স আপ যে কালারটা সেটা আসবে, যেটা আমাদের ওই বাটনের কালারটার সাথে ম্যাচ করবে, এই বাটনের কালারের মতো। অরেঞ্জ এবং রেড দুটার মিক্স, শুধু অরেঞ্জ বললে আমাদের আসতো অরেঞ্জ কালার, শুধু রেড বলে রেড কালার। যখন দুইটাকে আমরা মিক্স করতেছি তখন আমাদের আসবে, দেখেন আমি যেটাকে সেভ করে দেই, সেভ করে দেই, দেখেন আমাদের কিন্তু এই যে বাটনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে ওইটার মতো হয়ে গেছে। তাহলে এখন আর কি কাজ বাকি আছে? সাইন আপ লেখাটা একটু চেঞ্জ করতে হবে। সাইন আপ লেখাটা এটার সাথে ম্যাচ করে না, এটা এখানে হোয়াইট কালারের সাইন আপ লেখা আছে, এখানে সাদা কালারের সাইন আপ লেখা আছে, বাট আমাদের কিন্তু সাদা কালারের নাই, আমাদের কালো কালারের আছে, এটা চেঞ্জ করতে হবে। আর একটা হচ্ছে এই বাটনটা দেখেন এই চারদিকে একটু রাউন্ড আছে,
এই বাটনের চারদিকে একটু রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন এই বাটনের চারদিকটা একটু সুন্দর আছে, রাউন্ড করে আছে, যেটাকে বলে বর্ডার রেডিয়াস। এই বাটনটা যেভাবে আছে, আমাদের বাটনটা কিন্তু ওই সেম একইভাবে নাই, আমাদের বাটনটা কিন্তু একটু চেঞ্জ। তাহলে আমরা এই দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে লেখাটার কালার চেঞ্জ করতে হবে, আর একটা হচ্ছে বর্ডারটা একটু রাউন্ড করে দিতে হবে। ওকে, করে ফেলে এই দুটাও কাজ। তাহলে এখানে এসে আমরা লেখার কালার চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হয়, কালার প্রপার্টি ইউজ করতে হয়। কালার, কোন কালার দিব, হোয়াইট, বলে দিলাম হোয়াইট। সেভ দিলেই দেখতে পাবো যে লেখার কালার হোয়াইট হয়ে গেছে, ঝামেলা শেষ। নেক্সট হচ্ছে আমাদের কি, এই যে এই বাটনটার চারদিকে দেখা একটা বর্ডার আছে, একটা বর্ডার বলতে একটা হালকা একটু শ্যাডো টাইপের দেখা যাচ্ছে। আমি চাই বর্ডারটা দিব না, আমি শুধুমাত্র চাই যে বর্ডারটা না দিয়ে এই কোণাগুলো একটু রাউন্ড শেপের হবে। তাহলে আমি বর্ডার যদি না দিতে চাই, তাহলে আমি লিখবো বর্ডার, বর্ডার নান, মানে আমি বর্ডার চাই না। বর্ডার নাম দিয়ে যদি সেভ করেন, দেখবেন এই চারদিকের এই বর্ডার যেটা ছিল একটু শ্যাডো টাইপ, এটা চলে গেছে। আমি এখন চাই যে বর্ডারের এই কণাগুলো কি হবে, একটু রাউন্ড টাইপের হবে, যেটা আমাদের এই বাটনের মতো হবে, এই বাটনের মতো একটু পাশটা রাউন্ড টাইপের হবে। তাহলে যে কি করবো এখানে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে বর্ডার রেডিয়াস। তাহলে বর্ডার রেডিয়াসের কাজ হচ্ছে বর্ডারটাকে একটু রাউন্ড করা, মানে বর্ডারের কণাগুলো রাউন্ড করা। কতটুকু রাউন্ড করব, তাহলে আমি যদি বলে দিই যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 5 পিক্সেল সমান মানে রাউন্ড হবে, তাহলে দেখেন সেভ দিলেই দেখেন এই পাশটা 5 পিক্সেল রাউন্ড হয়ে গেছে। আপনি যদি আরো বেশি দেন তাহলে বেশি হবে, বাট আমাদের সাথে এটাই ম্যাচ করতেছে। তাহলে এখন দেখেন এই সেম জিনিসটাই কিন্তু আমরা বানাই ফেললাম, যেটা আমাদের এখানে ছিল। আমাদের যে স্যাম্পলে যে লোগো ছিল, আমাদের যে মেনু ছিল এবং বাটন ছিল, সেম জিনিসটাই কিন্তু আমরা এখন এখানে রেডি করে ফেললাম। তাহলে আমাদের হেডিং সেকশনটা কিন্তু শেষ কাজ করা। বোঝা গেছে কি ব্যাপারটা? তাহলে HTML দিয়ে আমরা প্রথমেই আমাদের স্ট্রাকচারটা বানাইলাম, যে আমাদের হেডিং এর ভিতরে কি চাই, লোগো চাই, মেনু চাই, বাটন চাই। পরে আমরা CSS দিয়ে ধরে 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 প্রত্যেকটাকে চেঞ্জ করলাম, যে লোগোটাকে কিরকম দেখতে চাই, কালারটা কিরকম চাই, ফন্ট স্টাইল কিরকম চাই, আমাদের বাটনের কালার কিরকম চাই, বাটনের ব্যাকগ্রাউন্ড কিরকম চাই, সবকিছু ধরে 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 ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু চেঞ্জ করলাম। এখন দেখেন এই বাটনটার উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, দেখেন এই বাটনের উপরে যখন মাউস নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমাকে হাত দেখা যাচ্ছে না। মানে এখানে কন্ট্যাক্টের উপর নিয়ে গেলে হাত দেখা যায় না, দেখেন হাত দেখা যায়। কমের উপর নিয়ে গেলে হাত দেখা যায়, বাট এই বাটনের উপর নিয়ে গেলে কিন্তু হাত দেখা যায় না। বাট তাহলে আমি হাত দেখতে চাই, তাহলে কি করব, এই বাটনের উপর নিয়ে গেলে ওটা হাত দেখা যাবে। তাহলে এগুলো তো লিঙ্ক, এই জন্য হাত আসছে। এটা তো কোনো লিঙ্ক দেই নাই, শুধু বাটন, এই জন্য কোনো হাত নাই। তাহলে আমি হাত যদি দেখতে চাই, তাহলে আমাকে কিন্তু CSS লিখতে হবে সেজন্য। মানে সব কিছুর জন্য CSS আপনাকে লিখতে হবে। তাহলে এই এই যদি এটা করতে চাই, তাহলে কোথায় লিখবো, এই সাইন আপ বাটনের ভিতরে লিখবো, কারণ সাইন আপ বাটনই তো এই বাটনটাকে ধরছে আমরা, তাই না? এই বাটনের ক্লাসের নামই তো সাইন আপ বাটন। তাহলে আমি এখানে যে হাত চাই, তাহলে আমি লিখে দেবো এখানে কার্সর। তাহলে এটাকে বলি কার্সর, মানে এই যে পয়েন্টটা যেটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটার নাম হচ্ছে কার্সর। তাহলে আমি লিখবো কার্সর, কার্সর ক্লোন দিয়ে কোন টাইপের কার্সর চাই, আমি বললাম যে কার্সরটা চাই হচ্ছে পয়েন্টার টাইপের, পয়েন্টার। তাহলে কার্সর দিয়ে দিলাম পয়েন্টার। সেভ দেওয়ার সাথে সাথে দেখেন এখন যদি বাটনের উপর নিয়ে যায় হাত চলে আসছে। এখন বাটনের উপর নিয়ে গেলেই হাত দেখা যাচ্ছে, আগে দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যারো, বাট এখন বাটন নিয়ে গেলেই হাত চলে আসছে। কিভাবে আসলো, শুধু বলে দিলাম কার্সরটা হবে পয়েন্টার। তাহলে যখনই এখানে মাউস নিয়ে যাবে, পয়েন্টার হয়ে গেছে। এখন অনেক সময় আপনারা দেখেন যে ইন্টারনেটে যখন আমরা কোনো একটা বাটনের উপর মাউস নিয়ে যাই, বাটনের কালার তখন চেঞ্জ হয়ে যায়। এটা খেয়াল করছেন কিনা? অনেক সেরকম বাটন থাকে না, যে বাটনের উপর নিয়ে গেলেই এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম আছে, বাটনের উপর নিয়ে গেলে এখন ব্যাকগ্রাউন্ড কালারটা বদলাই যাবে। হয়তো বাটনটা একটু বড় হয়ে যায় অনেক সময়, অথবা কালার চেঞ্জ হয়ে যায়। তাহলে এইগুলো কিভাবে করতে হয়, তাহলে এটা আমরা দেখে ফেলি, যে আমরা বাটনের উপর যখন মাউস নিয়ে যাব, বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা এখন যেটা আছে ওটা চেঞ্জ হয়ে, ধরেন এটা হয়ে যাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে, হয়তো অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই দুইটা কাজ আমরা যদি করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ধরার জন্য প্রথমে আমাকে এই বাটনের ক্লাসের নাম কি, এইটা, তাই না? সাইন আপ বাটন, এই হচ্ছে আমাদের ক্লাস। তাহলে এই ক্লাসটা কি আমরা কি করব, এই ক্লাসটাকে আমরা কপি করি পুরাটাকে, এই পুরা ক্লাসটাকে আমরা কপি করলাম, কপি করে এটা এখানে একবার পেস্ট করলাম। তাহলে এই সেম জিনিস তো আমরা রাখবো না, আমরা চাই কি এই বাটনের উপর যখন মাউস নিয়ে যাব তখন কি হয় ব্যাপারটা। তাহলে এই জিনিসটাকে একটা সুডো ক্লাস বলে। এটা বলার জন্য প্রথমে ক্লাসের নাম, এরপর একটা ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে লিখতে হবে হোভার। হোভার, হোভার মানে হচ্ছে
যখন বাটনের উপর মাউস নেবেন তখন কি হবে সেই স্টাইলটা বলা। তাহলে আগে বাটনের ক্লাস হচ্ছে সাইন আপ বাটন, এই সাইন আপ বাটনটা লিখছি আমরা, তারপর একটা ক্লোন সিম্বল দিয়ে লিখছি হোভার, তার মানে কেউ যদি এই বাটনের উপর মাউস নিয়ে যায় তখন কি হবে, এই কথাগুলো আমরা এখানে বলবো এখানে। তাহলে আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে ধরেন গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে গ্রিন, অথবা এই যে গ্রে ইয়েলো এরকম দেই। আর লেখার কালারটা হয়ে যাবে ধরেন, লেখার কালারটা কি চাই, লেখার কালারটা চাই আমরা ধরেন উম এই কালারের উপরে লেখার কালার কি হবে, লেখার কালার দিলাম ধরেন রেড। জাস্ট এই দুটা জিনিস চেঞ্জ করলাম, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে এটা আর লেখার কালারটা এটা, দেখি হয় কিনা। সেভ দিলাম, আর মাউস নিয়ে যাচ্ছে এই বাটনের উপরে, দেখেন লেখার কালার ও ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে না। নর্মালি আছে হচ্ছে এই ক্লাসটা, সাইন আপ বাটনের নর্মাল কাজ আছে এটা। বাট যখনই আমি বললাম যে এই ক্লাস ক্লোন হোভার, হোভার মানে হচ্ছে যখন আমি এইটার উপরে মাউসটা নিয়ে যাব তখন কি হবে, মাউস নেওয়ার সাথে সাথে দেখেন সবকিছু ঠিক আছে, শুধুমাত্র দুইটা জিনিস চেঞ্জ করছি আমরা, একটা হচ্ছে কালারটা চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে যে গ্রিন ইয়েলো দুইটা মিক্স করে যে কালারটা, আর লেখার কালারটা হয়ে গেছে আমাদের এই সাইন আপ রেড কালারের। তাহলে আমরা এইভাবে চাইলে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমাদের মতো করে মডিফাই করে নিতে পারি। তাহলে হেডিং অংশটা আমাদের শেষ। তাহলে সিমিলার ওয়েতে আমরা এই বাকি কাজগুলো করতে পারবো, যে এই এই অংশটা যেটা আছে আমাদের, যেটাকে আমরা বলতেছি হেরো সেকশন, তো হেরো সেকশনটা আমরা করতে পারবো, আমাদের এই অংশটা করবো। বাট আমরা ক্লাসকে আর এটা কন্টিনিউ করবো না, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, বাকিটা করতে আরো বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, যেহেতু আমরা একদম প্রথম প্রজেক্ট দেখতেছি। আমাদের আসলে অনেকগুলো মানে ডিপে দেখার কারণে আমাদের অনেক সময় লাগতেছে প্রথম প্রজেক্টের জন্য। যখন আপনারা একটা প্রজেক্ট করে ফেলবেন তখন হয়তো দেখবেন যে মানে ফার্স্ট আমরা এগুলা করতে পারবো, যেহেতু আমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে দেখতেছি, এই জন্য টাইম বেশি লাগতেছে আমাদের, শুধুমাত্র এই অংশটা করতে আমাদের অনেকটা সময় লাগলো। তাহলে সিমিলার হয়তো আমরা এই প্রত্যেকটা জিনিস, এই যে এটার জন্য এই কাজটা করব, এরপরে এটা করব এটা করব, তো এটা হয়তো আমরা নেক্সট ক্লাসে এই বাকি অংশটা দেখার চেষ্টা করব, যে আমরা এই অংশ দিয়ে কিভাবে আমরা ডিজাইন করে একদম মানে ডুপ্লিকেট এরকম একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। তাহলে আপনারা যদি এই অংশটুকু বুঝে থাকেন, হেডার অংশটুকু, তাহলে যে কোনো একটা ওয়েব পেজ দেখলেন, দেখে ওটার যে হেডারটা আছে আপনি চাইলে কিন্তু এরকম একটা হেডার বানাই ফেলতে পারবেন, কারণ এখানেও কিন্তু ওই সেম জিনিসই আছে। তাহলে আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসের কন্টেন্ট দেখে আমরা নিজেরা একটা এরকম একটা হেডিং বানাই ফেলা। এখানে আপনার নিজের মতো করে একটা টেক্সট দিবেন, অথবা একটা ছবিও দিতে পারেন। তাহলে ছবি দেওয়ার জন্য আমরা কি করবো এটা দেখে ফেলি, যে আমি যদি মাই লোগোর পরিবর্তে একটা ছবি দিতে চাইতাম তাহলে কি করব, এটা দেখে আমরা আজকে শেষ করবো, যে আমরা মাই লোগোতে একটা ছবি ইউজ করব। তাহলে ছবি ইউজ করার জন্য প্রথমে আমার একটা ছবি লাগবে তো, তাই না? তাহলে আমি একটা ছবি প্রথমে ডাউনলোড করে নিই ইন্টারনেট থেকে। তাহলে আমি এখানে যে যদি লিখি লোগো ডট জেপিজি, দেখে সার্চ করে দেখেন এখানে অনেকগুলা লোগো চলে আসছে, আমাদের অনেকগুলা লোগো আসছে, এই যে অনেকগুলা লোগো আসছে। তাহলে আমি যে কোনো একটা লোগোকে আমরা আপাতত ইউজ করি। তাহলে আমি এরকম একটা লোগো ইউজ করতে চাই, কোনটা ইউজ করবো, এটা ইউজ করতে চাই, ওয়েবসাইট লোগো এটা। তো এই লোগোটাকে আমরা জাস্ট এটাকে যদি আমরা সেভ করে নেই, এই লোগোর উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করলে আমাদের এখানে অপশন আছে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ, এটা দিয়েও করতে পারি, অথবা কপি লিংক অ্যাড্রেস, এটা দিয়ে আমরা করলে কি হবে, সরাসরি এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা ইউজ করবো। আর যদি সেভ ইমেজ অ্যাজ করি সেক্ষেত্রে আমার কম্পিউটারে প্রথমে ছবিটাকে ডাউনলোড করে দেন ওখানে ইউজ করতে পারবো। তাহলে আপাতত আমরা শর্টকাটে করার জন্য কপি লিংক অ্যাড্রেস এটাকে নিয়ে নিলাম, যে আমি এটা ডাউনলোড করলাম না, সরাসরি এটা লিঙ্ক কপি করে ইউজ করবো। এটা নেওয়ার পর এখন আমি এই জিনিসটাকে ইউজ করতে চাই কোথায়, আমার কোডে। তাহলে আমার যেখানে এই যে লোগো যেখানে ছিল, কোথায় লোগো ছিল আমাদের, এই যেখানে লোগো ছিল, যেখানে এই যে লোগো মাই লোগো এখানে লেখা ছিল, এখানে আমরা মাই লোগোর পরিবর্তে এখন আমি ইউজ করবো ইমেজ। তাহলে আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আইএমজি, ইমেজ লেখার জন্য আমাকে আইএমজি বা ইমেজ ট্যাগ ইউজ করতে হয়। আইএমজি লেখা এন্টার দিলাম, এরপরে সোর্স এর ভিতরে আইএমজি লেখে এন্টার দিলেই দেখেন আমাদের এই পুরো কোডটুকু চলে আসছে। আইএমজি দুইটা জিনিস বলতে, একটা হচ্ছে সোর্স, সোর্স মানে কোথায় কোথা থেকে ছবিটা আসবে সেটা, আর একটা অল্টার, অল্টার মানে হচ্ছে যদি কোনো কারণে ছবিটা না আসে সেক্ষেত্রে কি লেখা দেখাবে সেটা এখানে। তাহলে আমি অল্টার ট্যাগে লিখে দিলাম মাই লোগো, মানে যদি ছবিটা কখনো না আসে তখন আমাকে মাই লোগো কথা দেখাবে, আর যদি ছবিটা আসে তখন ছবিটাই দেখাবে। তাহলে ছবি আসে, ছবিটা দেখাবে কোনটা, সেই যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম, দেখে আসে কিনা। করে সেভ দিলাম, সেভ দিলে এখানে দেখেন আসে নাই, এখানে এই যে একটা ছবি আসছে মাই লোগো কথাই দেখা যাচ্ছে, বাট এখানে যে একটা এই ছবির একটা ব্রোকেন লিঙ্ক আছে, তার মানে এই লিঙ্কটা সে পায় নাই। তাহলে আমাকে একটা ছবি ডাউনলোড করে নিলেই মেবি হয়তো বেটার হবে।
তাহলে আমরা একটা ছবি ডাউনলোড করে ট্রাই করি, এই ছবিটা ডাউনলোড করা যায় কিনা দেখি। এটাকে একটু আমরা সেভ ইমেজ অ্যাজ করি। আচ্ছা, এটা হবে না, এভিআই ফাইল আছে, আমাকে জেপিজি ফাইল নিতে হবে। জেপিজি ফাইল নিলে লোগো জেপিজি, তাহলে আমাদের জেপিজি টাইপের ফাইল নিলে কি হয় যে ইজিলি আমাদের এটা ইউজ করার সুবিধা হয়। তাহলে এখানে ধরুন এটা এটা ধরেন লোগো, এটাকে জেপিজি ফাইল, সেভ ইমেজ অ্যাজ এ যাই, এটাও এভিআইএফ ফাইল। আচ্ছা, আমরা এটা এখান থেকে সেখান থেকে আমরা কাট করে নেই, তাহলে সুবিধা। আমি এখান থেকে যদি একটা লোগোকে এরকম এটাকে আমরা সেভ করে নিই। সেভ করব কোথায়? আমার যেই ফোল্ডারটা আছে, যেই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটা রাখছি আমরা, ডেস্কটপের এইচটিএমএল নামে যে ফোল্ডার ছিল এটার ভিতরে আমরা এইখানে দিলাম লোগো নামে, লোগো এই নামে আমি সেভ করলাম। এটা কোন ফরম্যাটে সেভ হবে? পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট। জেপিজি ফরম্যাটে যে সেভ দেই, দেখি আমার ছবিটা আসছে কিনা এখানে। এখন একটু আমরা যাই, এখানে যে লোগো, কিন্তু এখানে এটা লোগোটা কিন্তু আমরা আছে। এখন আমি এই লোগোটা ইউজ করতে চাই, এই লোগোটা ইউজ করতে চাই এখন। তাহলে কি করবো? এখানে আমাদের যেখানে লোগোটা রাখতে চাই, এটা ছোট করে নেই। এখানে ইমেজ সোর্সের ভিতরে আমি এই পুরাটা ফেলে দিলাম, যে কোডটা নিয়ে আসছিলাম এটা ফেলে দিলাম। আমাদের এখন আমি নিজস্ব ছবিটা ইউজ করবো। তাহলে ছবি ইউজ করার জন্য আমাদের কি করতে হবে? লিঙ্কটা বলতে হবে ছবিটা কোথায় আছে। যেহেতু আমাদের এই এচটিএমএল ফাইলটা যেই ফোল্ডারের ভিতরে আছে, ছবিটাও কিন্তু একই ফোল্ডারে আছে, সেক্ষেত্রে আমরা একটা প্রথমে ডট দিব। ডট মানে হচ্ছে সেম ফোল্ডারেই, এরপরে স্ল্যাশ দিয়ে কোন ফাইলটা আমাদের লোগোর ফাইল হচ্ছে লোগো ডট জেপিজি, এটা এটা দেখাই দিলাম। তাহলে ইমেজ সোর্স ডট স্ল্যাশ মানে হচ্ছে একই ফোল্ডারে আছে, মানে প্যারেন্ট সেম ফোল্ডারে আছে, দেন ফাইলের নাম কি লোগো ডট জেপিজি। এখন দেখি তো সেভ করলে কি আসলে লোগো দেখায় কিনা। এখন দেখেন সব সেভ করলে কিন্তু লোগোটা দেখাচ্ছে, এই যে লোগো চলে আসছে আমাদের এখানে, বাট লেখাটা অনেক বড় সাইজের আসছে। তাহলে এটা বড় সাইজে আসলে আমার কি করতে হবে? এটাকে ছোট করতে হবে। তাহলে ছোট করার জন্য আমরা এই যে সিএসএস এখানে যদি বলে দেই, তাহলে লোগো যে আমাদের ছিল, লোগোর ভিতরে ইমেজটাকে আমরা একটু বলে দিব ছোট করার জন্য। তাহলে এখানে সরাসরি ইনলাইনেই বলে দিই আমরা, আদারওয়াইজ আমাকে একটা ক্লাস দিয়ে ধরে আবার বলতে হবে, কেননা লোগোর জন্য কিন্তু আমরা কোনো ইমেজের কোনো ক্লাস ধরি না। তাহলে এখানে সরাসরি বলে দেই। এখানে যদি বলে দেই, ধরেন কিভাবে বলবো, স্টাইল, দুইটা জিনিস বলে দিই। একটা বলে দিই হাইট, হাইট কতটুকু হবে, হাইট বললাম 50 পিক্সেল। আর একটা বলে দেবো উইথ, মানে এটার চওড়ায় কতটুকু হবে। হাইটে 50, উইথ ও 50, বলে দেখি কি আসে। উইথ ও বললাম 50, 50 এই সাইজে একটা লোগো চাই। দেখি সেভ করলে কি হয়। এখানে এই যে ছোট হয়ে গেছে লোগোটা, এখন কিন্তু আমাদের উদ্দেশ্য সাধন হয়েছে। এই যে ছোট্ট একটা লোগো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তাহলে আপনি চাইলেই যে কোনো ছবিকে লোগো আকারে ইউজ করতে পারবেন অথবা টেক্সট ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে আমরা হেডারটা তৈরি করতে পারি, যেখানে একটা লোগো দেওয়া যায়, একটা মেনু বার তৈরি করা যায়, এবং কিছু বাটনও ইউজ করা যায়। তাহলে ওকে, আমরা আজকে এখানেই রাখতেছি, যেহেতু আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা আজকে আর কন্টিনিউ করবো না। পরবর্তী ক্লাস আমরা খুব দ্রুতই নিব, হয়তো একদিন গ্যাপ দিয়ে পরে নিব। ওই 1-2 দিনের ভিতরে আমরা ক্লাস নিব। তাহলে ওই ক্লাসে আমরা বাকি অংশটুকু ক্লোজ মানে শেষ করবো, এই প্রজেক্টের বাকি অংশ ইনশাল্লাহ। তাহলে এটার ভিডিও রেকর্ডিং দিয়ে দিব, যারা ক্লাস করছেন তারা এটা দেখা আবার সেম ওয়েটা প্র্যাকটিস করবেন, যাতে আমরা এই এই জিনিসগুলো এভাবে করতে পারি, যে কোনো হেডার করার জন্য একইভাবে করতে পারি আমরা। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি যারা আছেন আমার সাথে? পারবেন না করতে এরকম? জি স্যার, চেষ্টা করবো স্যার, পারবো স্যার। ওকে, তাহলে দরকার হলে আমরা আরেকবার এটাকে মানে দেখবো, দেখার পরে আমরা মানে প্র্যাকটিস করবো। 2-1বার প্র্যাকটিস করলে আপনারা চাইলে যে কোনো মেনু এভাবে তৈরি করতে পারবেন, যে কোনো হেডার তৈরি করতে পারবেন। বাট আমরা যখন আরো সামনের দিকে আরো অ্যাডভান্স দেখবো, তখন দেখবেন যে আরো ইজিলি এই কাজগুলো করা যায়। বাট যেহেতু আমরা একেবারে বেসিক থেকে দেখতেছি, আমরা প্রত্যেক জিনিস ধরে ধরে দেখতেছি, এই কারণে আমাদের হচ্ছে সময় বেশি লাগতেছে। বাট আমরা যদি আরো প্র্যাকটিস করতে থাকি, দেখবেন আমরা ডিফারেন্ট ওয়েতে আরো ইজিলি ফাস্ট এগুলো করতে পারবো। ওটা আমরা পরে দেখবো, কারণ প্রথমে ওটা দেখলে কি হবে, আমাদের মানে শেখা হবে না ব্যাপারটা। তাহলে শেখার জন্য আমাদের আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস আসলে আস্তে আস্তে করেই দেখতে হবে, যাতে আমরা পরবর্তীতে এগুলাকে ইউজ করতে পারি অন্য কোথাও। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতেছি। নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ।